আসসালামু আলাইকুম সুপ্রিয় ডেন্টাল সার্জন বিন্দু। আজকে আমাদের সলভ ক্লাস নিউপ্লাসিয়া, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস প্যাথোলজির। নিউপ্লাসিয়া থেকে প্রতি বছর একটা মিনিমাম দুইটা কোশ্চেন আসে, মিনিমাম দুইটা কোশ্চেন, এর বেশিও আসতে পারে। এখান থেকে একটা সাধারণত এসবি আসে, একটা এমসিকিউ আসে। সো খুবই ইম্পর্টেন্ট এবং কি মোটামুটি ইজি কোশ্চেন আসে, ইজি টপিক গুলো থেকে আসে, কমন টপিক যেগুলো গুলোই পড়বেন এখান থেকে, ওগুলো থেকে কোশ্চেন গুলো আসে। আর প্রিভিয়াস ইয়ারের ডেন্টিস্টটা সলভ করে ফেলবেন। মোটামুটি ডেন্টিস্টটা সলভ করলে আধা জিনিসগুলো পড়লে মোটামুটি আশা করি এখান থেকে মার্ক মিস হবে না। তো আজকে আমরা আমাদের সলভ ক্লাসে আসি। প্রথমে হচ্ছে আমাদের এমসিকিউ। ফার্স্ট এমসিকিউ, ডিসপ্লাসিয়া ডিফার্স ফ্রম ক্যান্সার। তাহলে ক্যান্সার আর ডিসপ্লাসিয়ার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ডিসপ্লাসিয়া হচ্ছে রিভার্স হয়, আর একটা পার্থক্য হচ্ছে ডিসপ্লাসিয়া হচ্ছে নন ইনভেসিভ। ঠিক আছে, এটা সারাউন্ডিং স্ট্রাকচারে ইনভেশন করে না। আর হচ্ছে যদি আপনি ওই যে ইরিটেন্ট ফ্যাক্টরটা তুলে নেন তাহলে হচ্ছে ডিসপ্লাসিয়া কি করবে, রিভার্স হবে। বাট ক্যান্সার যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে আর রিভার্সও করবে না। আর ক্যান্সার সাধারণত হচ্ছে ইনভেসিভ, সে সারাউন্ডিং স্ট্রাকচারে ইনভেশন করবে। বাকি যে সেলুলার চেঞ্জ গুলো আছে এগুলো হচ্ছে ডিসপ্লাসিয়া এবং হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে সেম হয়, যেমন হাইপার ক্রোমাটিজম, তারপর হচ্ছে এটিপিক্যাল মাইটোসিস, দুইটাতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে প্লিওমরফিজম। এই এই যে সেলুলার চেঞ্জ গুলো আছে, সেলুলার চেঞ্জ গুলোতে ডিসপ্লাসিয়াতেও যেমন ক্যান্সারও তেমন। তারপর দেখেন হচ্ছে প্রেজেন্স অফ ইনভেসিভনেস। ইনভেসিভনেস থাকে হচ্ছে ক্যান্সারে, আর ডিসপ্লাসিয়াতে ক্যান্সারে নন ইনভেসিভ থাকে সাধারণত। নন ইনভেসিভ ডিসপ্লাসিয়া ডিফার ফ্রম, তাহলে হচ্ছে নন ইনভেসিভ হয়। আর হচ্ছে রিভার্সিবিলিটি, এটা হচ্ছে একটা মেইন পার্থক্য। রিভার্সিবিলিটি হচ্ছে মেইন পার্থক্য। তাহলে ডি হচ্ছে ট্রু হবে, বাকি সবগুলো ফলস হবে। তো এটা হচ্ছে প্রেজেন্স অফ ইনভেসিভনেস, না এটা হচ্ছে অ্যাবসেন্ট অফ ইনভেসিভনেস। তাহলে দেখেন হচ্ছে ডিসপ্লাস্টিক সেলের হচ্ছে আর হচ্ছে আমাদের যে ক্যান্সার সেল আছে, এগুলার যে সেলুলার চেঞ্জ আছে, প্লিওমরফিজম, হাইপারক্রোমাটিজম, ইনক্রিজ নিউক্লিয়ার এন্ড সাইটোপ্লাজমিক রেশিও, তারপর হচ্ছে নিউক্লিয়ার শেপ চেঞ্জ হয়, নিউক্লিয়ার মার্জিন ইরেগুলার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে মাইটোটিক ফিগার ফর্মেশন হয়, এই যে ইয়েগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এগুলো সবই সেম ক্যান্সার এবং ডিসপ্লাস্টিক সেলের সেম। বাট হচ্ছে ডিসপ্লাসিয়া ডিফার্স ফ্রম দ্য ক্যান্সার হচ্ছে ল্যাক অফ ইনভেসিভনেস আর হচ্ছে রিভার্সিবিলিটি। এই দুইটা এই দুইটা হচ্ছে মেইন পার্থক্য। মাইটোসিস দুই জায়গায় হচ্ছে ইনক্রিজ হয়, মাইটোসিস দুই জায়গায় ইনক্রিজ হয়। দেন আসছেন হচ্ছে ল্যাবাইল সেল। তো আমরা যে আমাদের যে বডিতে সেল আছে, সেলগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ল্যাবাইল সেল, একটা হচ্ছে স্টেবল সেল, আর একটা হচ্ছে পার্মানেন্ট সেল। ল্যাবাইল সেলটা হচ্ছে সারাক্ষণ হচ্ছে কি ডিভিশন হতে থাকে, যে সেলগুলা অলওয়েজ ডিভিশন হতে থাকে। ঠিক আছে, আর স্টেবল সেলগুলো হচ্ছে যখন প্রয়োজন তখন ডিভিশন হবে, তখন রিজেনারেশন হবে। ঠিক আছে, আর পার্মানেন্ট সেলগুলো সাধারণত হচ্ছে রিজেনারেশন হয় না বা ডিভিডেশন হয় না এগুলা। তো লেভেল সেলের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা ভালো করে পড়বো। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি লস হয়, আবার হচ্ছে ফরমেশন হয় এই সেলগুলা। টিস্যু স্টেম সেল দ্বারা হচ্ছে ফরমেশন হয়, তাহলে কন্টিনিউয়াস ডিভাইডিং সেল লেভেল সেল। তারপর হচ্ছে এখানে লেভেল সেলের যে এগুলো আছে, এক্সাম্পল গুলো আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন হেমাটোপয়েটিক সেল, সারাক্ষণই হয়। যেমন আমাদের আরবিসি 120 দিন পরে মরে যাচ্ছে, আবার 120 দিন, আজকে যে আরবিসিটা ফরমেশন হয়েছে ওইটা হচ্ছে 120 দিন পরে মরে যাবে, মরে গিয়ে আরেকটা, এটাকে আরেকটা নতুন আরবিসি রিপ্লেস করবে। তারপর হচ্ছে আজকে যে প্লাটিলেটটা তৈরি হয়েছে 5 দিন পরে ইয়ে হয়ে যাবে, মরে যাবে। তারপরে 5 দিন পরে এটা আবার হচ্ছে কি হবে, রিপ্লেস হবে। তাহলে কন্টিনিউয়াস হচ্ছে ফরমেশন হচ্ছে হেমাটোপয়েটিক সেলগুলা। তারপর হচ্ছে সারফেস এপিথেলিয়াম, যত সারফেস এপিথেলিয়াম আছে সব সব সারফেস এপিথেলিয়াম হচ্ছে কি আমাদের ডিভাইডিং সেল বা লেবাইল সেল। যেমন স্যালাইভারি গ্ল্যান্ডের কিউডাল ইপিথেলিয়া, ডাক ড্রেনিং এক্সোক্রাইন অর্গান, স্যালাইভারি গ্ল্যান্ড, যেমন প্যারোটিড, সাবমেন্ডিবুলার, এগুলোর ডাক্টে যে ইপিথেলিয়াম গুলো থাকে এগুলো হচ্ছে কেমন সেল, ডিভাইডিং সেল, কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। অর্থাৎ এই সেলগুলো ফরমেশন হয় আবার ডেস্ট্রয় হয়। তো এখানে ওই যে ল্যাবাইল, স্টেবল এবং হচ্ছে পার্মানেন্ট সেলের পার্থক্য,
তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো, আর হচ্ছে উদাহরণগুলো ভালো করবে বলবেন। পার্মানেন্ট সেলের উদাহরণ তো হচ্ছে মেইনলি দুইটা, একটা হচ্ছে কি কার্ডিয়াক সেল, আর একটা হচ্ছে নিউরন সেল। তাহলে ল্যাবাইল টিস্যু ক্যান নট রিজেনারেট আফটার ইনজুরি ফলস, এটা হচ্ছে রিজেনারেট করতে পারে ইনজুরির পরে, বা হচ্ছে ফিজিওলজিক্যাল ডিস্ট্রাকশনের পরে, বা ফিজিওলজিক্যাল ডিগ্রেশনের পরে হচ্ছে কি করতে পারে, রিজেনারেট করতে পারে, কারণ কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল। ফাউন্ড ইন স্মুথ মাসেল সেল ফলস, স্মুথ মাসেল সেলে হচ্ছে আমাদের স্টেবল সেল পাওয়া যায়। স্মুথ মাসেল স্মুথ মাসেল হচ্ছে স্টেবল সেল পাওয়া যায়। যেমন হচ্ছে আমাদের যে গাটের যে মাসেল গুলো আছে, ওগুলো হচ্ছে কেমন স্মুথ মাসেল। তো স্মুথ মাসেল হচ্ছে কেমন স্টেবল সেল, অর্থাৎ যখন প্রয়োজন হয় তখন হচ্ছে এটা ডিভাইডেশন হয়। ঠিক আছে, কন্টিনিউয়াস ডিভাইডেশন হয় না, যখন প্রয়োজন কোনো কারণে হচ্ছে আপনার যেমন গ্যাস্ট্রিক আলসার হইলো, আপনার ডিস্ট্রাকশন হইলো, ডিস্ট্রাকশন হওয়ার পরে হচ্ছে কি করবে, তখন আপনার প্রয়োজন ডিভাইডেশন হওয়া, রিজেনারেশন করা, তখন এটা রিজেনারেশন করবে। তো ফাউন্ড ইন সারফেস এপিথেলিয়া টু লেভেল সেল সারফেস এপিথেলিয়াতে পাওয়া যায় মেইনলি। সেল অফ দিস টিস্যু আর কন্টিনিউয়াসলি লস্ট, ট্রু, কন্টিনিউয়াসলি লস্ট হয়, আবার হচ্ছে কি হয়, ডিভাইড হয়, রিজেনারেশন হয়। ফাউন্ড ইন প্যারোটিড গ্ল্যান্ড, ট্রু, প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্টের যে এপিথেলিয়াম গুলো আছে, কলমনারি এপিথেলিয়াম গুলো আছে, এগুলো কন্টিনিউয়াসলি লস হয়, আবার রিজেনারেশন হয়, তাহলে ট্রু। রিগার্ডিং সেল সাইকেল, রেপ্লিকেশন অফ দ্য ডিএনএ অকার্স ইন এস ফেজ, ট্রু। সিনথেসিস, তো সেল সাইকেলকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে কি আমাদের মাইটোসিস। ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোসিস। তো ইন্টারফেজটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, G1, S আর হচ্ছে G2। তো G1 এর কাজ কি, এক কথায় এখানে যে ডিএনএ সিনথেসিস যে ম্যাটেরিয়ালস গুলো আছে, ওই ম্যাটেরিয়ালস প্রোটিন বলেন বা এনজাইম বলেন বা আদার্স ম্যাটেরিয়ালস যেগুলো আছে, এগুলো হচ্ছে G1 ফেজে তৈরি হবে। অর্থাৎ সিনথেসিস ফেজে হচ্ছে ডিএনএ সিনথেসিস হবে, তাহলে ডিএনএ সিনথেসিসের জন্য যে র মেটেরিয়াল গুলো আছে এগুলো হচ্ছে G1 ফেজে তৈরি হবে। ঠিক আছে, আর হচ্ছে G1 এর পরে এস এর তো ডিএনএ সিনথেসিস হলো, এস এর পরে হচ্ছে G2, G2 ফেজের পরে হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিসের জন্য যে ধরনের ম্যাটেরিয়ালস গুলো দরকার, যে কোনো ধরনের প্রোটিন বা এনজাইম যাই কিছু দরকার হোক না কেন, ওগুলো হচ্ছে G2 ফেজে তৈরি হবে। ঠিক আছে, তাহলে মাইটোসিসের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে আমার G2 ফেজে তৈরি হবে। আর হচ্ছে সিনথেসিস, ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস গুলো কোথায় তৈরি হবে, G1 ফেজে তৈরি হবে। তাহলে মেইনলি হচ্ছে সেল সাইকেলকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে কি ইন্টারফেজ। মাইটোসিসটাকে আবার তিনটা ভাগে, G1, S, G2। G1 এ হচ্ছে ডিএনএ সিনথেসিসের ম্যাটেরিয়ালস তৈরি হবে, আর এস এ তো হচ্ছে ডিএনএ সিনথেসিস হবে, G2 তে হচ্ছে মাইটোসিসের আহ, যে ম্যাটেরিয়ালস গুলো আছে, প্রোটিন গুলো আছে, ওগুলো তৈরি হবে। আর এম তে হচ্ছে মাইটোসিস হবে। মাইটোসিসকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, আমরা জানি এগুলা, হিস্টোলজিতে পড়বেন। তাহলে রিগার্ডিং সেল সাইকেল, রেপ্লিকেশন অফ দ্য ডিএনএ অকার্স ইন এস ফেজ, ট্রু। ইন্টারফেজ হ্যাজ নো রোল ইন সেলুলার গ্রোথ, ফলস। ইন্টারফেজে তো হচ্ছে ডিএনএ সিনথেসিস হচ্ছে আমার, তারপর হচ্ছে মাইটোসিসের র ম্যাটেরিয়ালস গুলো তৈরি হচ্ছে, সো ইট হ্যাজ রোল। পার্মানেন্ট সেল ক্যান ইন্টার ইনটু G1 ফেজ, ফলস। পার্মানেন্ট সেল সাধারণত হচ্ছে আমাদের ইয়াতে প্রবেশ করে না, সেল সাইকেলে প্রবেশ করে না। ঠিক আছে, এটা সারা জীবন G0 ফেজে থাকে। G0 মানে সেল সাইকেলে প্রবেশ করে না, G1 ফেজে এটা প্রবেশ করবে না, এই কারণে হচ্ছে এটা ডিভাইডেশন হয় না, এই কারণে এরা পার্মানেন্ট সেল। আরএনএ এন্ড প্রোটিন রিকোয়ার্স ফর মাইটোসিস আর প্রোডিউসিং G1 ফেজ, ফলস। আরএনএ এন্ড প্রোটিন মানে যে র মেটেরিয়াল গুলো আছে মাইটোসিসের জন্য, এগুলো হচ্ছে G2 ফেজে তৈরি হয়। আর G1 ফেজে তৈরি হবে হচ্ছে কি ডিএনএ সিনথেসিসের র মেটেরিয়ালস, একটু আগে বলা হয়েছে। তারপর হচ্ছে সেল সাইকেল ইজ কন্ট্রোল বাই P53 জিন, ট্রু। P53 হচ্ছে কি করে, অ্যাবনর্মাল গ্রোথ হইতে দিবে না, মাইটোসিসকে হচ্ছে কি সে কন্ট্রোল করে রাখবে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। বেজাল সেল কার্সিনোমা, তো বেজাল সেল কার্সিনোমা এবং হচ্ছে স্কোমা সেল কার্সিনোমা সম্পর্কে যা আছে একটু পড়বেন, যেহেতু আমাদের সাথে রিলেটেড। এটা নিউ প্লাসিওতে আছে, আবার ওরাল প্যাথোলজিতেও আপনারা পড়বেন। দুই জায়গা থেকে এই কোশ্চেনটা আসে, বেজাল সেল কার্সিনোমা। প্রিভিয়াস ইয়ারে এমএসএ এসেছিল, একাধিকবার এসেছিল এমএসএ পরীক্ষায়, সো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইয়ার এসবির জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এফসিপিএস এর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বেজাল সেল কার্সিনোমা লোকালি ইনভেসিভ, আমরা জানি এটা একটা লোকালি ইনভেসিভ টিউমার বা লোকালি ইনভেসিভ
আলসারোপ্রলিফারেটিভ লিশন। তারপর হচ্ছে আর্সেনিক এক্সপোজার ইজ এর রিস্ক ফ্যাক্টর। তো আমরা হচ্ছে ওই যে পড়েছিলাম ফ্যাক্টর কি কি কোন 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 ফ্যাক্টর কোন কোন ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেমন আর্সেনিক আর্সেনিক বেজাল সেল কার্সিনোমা তৈরি করতে পারে, স্কোমা সেল কার্সিনোমা তৈরি করতে পারে। ঠিক আছে, কিন্তু এর মেইন রিস্ক ফ্যাক্টর হচ্ছে সানলাইট। এটা মনে রাখবেন, বেজাল সেল কার্সিনোমার মেইন রিস্ক ফ্যাক্টর হচ্ছে কি সানলাইট। ফিমেল আর মোর এফেক্টেড ফলস, সাধারণত হচ্ছে মেল মোর এফেক্টেড। প্রি মেলিগনেন্ট লিশন গুলো হচ্ছে ফিমেলদের বেশি থাকে, আর মেলিগনেন্সি বেশি হয় হচ্ছে আপনার মেলদের। এটা মনে রাখবেন সবসময়, মেলদের মেলিগনেন্সি বেশি হয়। কমন ইন লাইটলি পিগমেন্টেড ফিফল। ট্রু, ট্রু। লাইটলি পিগমেন্টেড পিপল, পিপল মানে হচ্ছে কি যাদের পিগমেন্টেশন কম থাকে, অর্থাৎ যারা ফর্সা বেশি, তাদের বেশি হয়। তারপর হচ্ছে রেডিও রেজিস্ট্যান্স ফলস, এটা হচ্ছে হাইলি রেডিও সেন্সিটিভ একটা টিউমার। আমরা বেদাল সেল কার্সিনোমা আমরা ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে পড়েছি এবং পেশেন্টও দেখেছি। বেদাল সেল কার্সিনোমা গুলো যদি অপারেশন করা হয়, তারপরে পেশেন্টকে কিসের জন্য পাঠানো হয়, রেডিও থেরাপির জন্য পাঠানো হয়। বেদাল সেল কার্সিনোমা এবং স্কোমা সেল কার্সিনোমা দুইটাই দুইটাই অপারেশন করার পরে হচ্ছে কি করা হয়, রেডিওথেরাপির জন্য পাঠানো হয়। সো আমরা সবাই এটা জানি। তাহলে হচ্ছে কাদের বেশি হয়, যারা একটু বেশি ফর্সা, লাইটলি পিগমেন্টেড, যাদের পিগমেন্টেশন কম, মেলাটোনিন কম। কারণ মেলাটোনিন হচ্ছে কি ওই যে সানলাইটের যে ইউভি রে যেটা আছে, এটার একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। মেলাটোনিন বেশি থাকলে তখন হচ্ছে ইউভি রেটা হচ্ছে আর ডিএনএ কে ড্যামেজ করতে পারে না। তাহলে এই ইনফরমেশন গুলো একটু দেখবেন, আপনাদের শীটও দেখবেন। এটা হচ্ছে ভেরি অ্যাগ্রেসিভ, লোকালি বেসিভ এবং স্লো গ্রোয়িং। তিনটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, স্লো গ্রোয়িং, লোকালি ইনভেসিভ, আবার ভেরি অ্যাগ্রেসিভ। আরেকটা নাম হচ্ছে কি রোডেন্ট আলসার, ডু নট মেটাস্টেসাইজ, এটা মেটাস্টেসিস হয় না, লোকালি থাকে, লোকালি ইনভেশন হয়, সারাউন্ডিং স্ট্রাকচার ইনভেশন হয়, বাট ডিস্টেন্ট মেটাস্টেসিস হয় না, লিম্ফ নোডে সাধারণত যায় না। আর কোথায় হয় হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ আছে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথের উপরের দিকে হয় সাধারণত। মেলের বেশি হয়, আফটার 40 ইয়ার্স এর বেশি হয়। আল্ট্রাভায়োলেট রে কারণ হইতে পারে, তার রেডিয়েশন থেরাপির কারণে হইতে পারে, আর্সেনিকের কারণে হইতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এই যে এক্সপোজার টু আর্সেনিক, ইমিউন সাপ্রেসিভ ডাগের কারণে হইতে পারে। তাহলে এই পয়েন্টগুলো রিসপেক্টর গুলো একটু দেখবেন, আর হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখবেন। আর এটার ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, এরপর হচ্ছে রেডিওথেরাপি, হাইলি রেডিও সেন্সিটিভ, এটা একটু লিখে রাখবেন এখানে। স্টেম সেল, তো স্টেম সেল থেকে প্রায় এসে একাধিকবার এসেছিল এফসিপিএস এর এমসিকিউ হিসাবে। ওটা যে হেমাটোলজিতেও আছে, আবার হচ্ছে এখানে আপনাদের প্যাথোলজিতেও আছে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। তাহলে স্টেম সেলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এগুলো একটু পড়তে পারেন, ভালো করে পড়বেন। তো ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে, মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেলফ রিনিউয়াল, ঠিক আছে, তার একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। তো এটা হচ্ছে সেলফ রিনিউয়াল, কন্টিনিউয়াসলি রিনিউ করতে পারে। আর হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল ডিভাইডেশন হচ্ছে কি, ধরেন হচ্ছে এটা থেকে দুইটা ডটার সেল যদি তৈরি হয়, এটা ডিভাইডেশনের পরে দুইটা ডটার সেল, যদি একটা ডটার সেল হচ্ছে ধরেন হচ্ছে ডিফারেন্সিয়েটেড সেল তৈরি করবে, আর একটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড সেল তৈরি করবে। ডিফারেন্সিয়েটেড সেল কি, ডিফারেন্সিয়েটেড সেল হচ্ছে যে সেলগুলো হচ্ছে নর্মাল সেলের সাথে মিল, ওগুলোকে বলা হয় ডিফারেন্সিয়েটেড। আর যে সেল হচ্ছে নর্মাল সেলের সাথে মিল নাই, ওটাকে বলা হয় আনডিফারেন্সিয়েটেড সেল। তো আনডিফারেন্সিয়েটেড সেল যেগুলো, এগুলো বলা হয় এমব্রায়োনিক স্টেম সেল। ঠিক আছে, সাধারণত এমব্রায়োনিক স্টেম সেল গুলো হচ্ছে আনডিফারেন্সিয়েটেড হয়। আর হচ্ছে অ্যাডাল্ট স্টেম সেল যেগুলো আছে, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটেড হয়। তাহলে হচ্ছে দেখেন এটা দুইটা যদি ডটার সেল তৈরি করা, একটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড আর একটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, তাহলে এই এই ডিভাইডেশনটাকে বলা হচ্ছে কি আমাদের অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। তাহলে এই সেল ডিভিশনটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন, কারণ এটা দুই রকম ডটার সেল তৈরি করতেছে। তারপরে দুই ধরনের আছে, এমব্রায়োনিক স্টেম সেল আর হচ্ছে টিস্যু স্টেম সেল। এমব্রায়োনিক স্টেম সেল যেটা এটা আছে, এটা হচ্ছে সাধারণত আনডিফারেন্সিয়েটেড থাকে, ইনার সেল মাস, অর্থাৎ হচ্ছে ইনার ইনার দিকে থাকে। স্টেম সেলের হচ্ছে আমাদের যে ব্লাস্টোসিস আছে, ব্লাস্টোসিসের ইনারের দিকে থাকবে, আর আউটারের দিকে থাকবে হচ্ছে টিস্যু স্টেম সেলগুলা। তারপর হচ্ছে এটার অন্যতম একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা বডির যে কোনো ধরনের সেল হচ্ছে প্রডিউস করতে পারে। ঠিক আছে, থ্রি জার্ম লেয়ারের যে কোনো সেল তৈরি করতে পারে, এই কারণে এটাকে বলা হয় টটিপটেন্ট।
এটাকে বলা হয় টটিপটেন্ট। আর অ্যাডাল্ট স্টেম সেল গুলো হচ্ছে নির্দিষ্ট ধরনের সেল তৈরি করবে, যেমন হচ্ছে ইপিথেলিয়াল যে স্টেম সেল গুলো আছে ইপিথেলিয়াল সেল তৈরি করবে, হ্যামাটোপয়েটিক স্টেম সেল গুলো হ্যামাটোপয়েটিক সেল তৈরি করবে, অর্থাৎ ব্লাড সেল তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লিনিয়েজ স্পেসিফিক, অর্থাৎ এটা স্পেসিফিক সেল তৈরি করবে, যেটা যে সেল তৈরি করার কথা ওই সেলই তৈরি করবে, বাট এটা যে কোনো সেল তৈরি করতে পারে। এটা যে একটা স্টেম সেল যে কোনো সেল তৈরি করতে পারে এমব্রায়োনিক স্টেম সেলের ক্ষেত্রে। আর এটা হচ্ছে স্পেসিফিক সেল, টিস্যু স্টেম সেলের ক্ষেত্রে স্পেসিফিক সেল তৈরি করবে। ঠিক আছে। আর এটার একটা প্রোটেকশন থাকে, টিস্যু স্টেম সেলের প্রোটেকশন, স্পেশালাইজড টিস্যু দ্বারা হচ্ছে এটার প্রোটেকশন থাকে, যেটাকে বলা হয় স্টেম সেল নিশ। এই লাইনটা একটু দাগে রাখবেন। আর এই সেলগুলোকে বলা হয় প্লুরিপটেন্ট। প্লুরিপটেন্ট স্পেসিফিক সেল তৈরি করে, যেটাকে বলা হয় প্লুরিপটেন্ট। তাহলে এটা হচ্ছে টোটিপটেন্ট আর এটা হচ্ছে প্লুরিপটেন্ট। এটা স্পেসিফিক সেল তৈরি করে, এটা যে কোনো ধরনের সেল তৈরি করতে পারে। আর স্টেম সেল নিষ্কাত থাকে টিস্যু স্টেম সেলের বা অ্যাডাল্ট স্টেম সেলের। তাহলে এই যে কয়েকটা কথা বলছি আমি, ওই কয়েকটা কথা জাস্ট মার্ক করে পড়ে রাখবেন, এর মধ্যে পরীক্ষায় আসে, এর বাইরে আসে না। হ্যাভ সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি ট্রু, হ্যাভ সিমেট্রিক্যাল ফলস, অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন, অর্থাৎ দুই ধরনের ডিফারেন্সিয়েটেড এবং আনডিফারেন্সিয়েটেড সেল তৈরি করে। অ্যাডাল্ট স্টেম সেল আর লিনিয়েজ নন স্পেসিফিক। ফলস, লিনিয়েজ স্পেসিফিক, এটা স্পেসিফিক সেল তৈরি করে, যেটা যে সেল তৈরি করার ওই সেলই তৈরি করবে, অন্য কোনো সেল তৈরি করতে পারবে না। আর স্টেম সেল ফ্রম এমব্রায়ো আর টটিপটেন্ট টু, এটা হচ্ছে থ্রি জার্ম লেয়ার যে কোনো সেল তৈরি করতে পারে, এই কারণে এটাকে বলা হয় টটিপটেন্ট। অ্যাডাল্ট স্টেম সেল আর ইউজড ইন থেরাপিউটিক ক্লোনিং ট্রু। অ্যাডাল্ট স্টেম সেলগুলো হচ্ছে থেরাপিউটিক ক্লোনিং নিয়ে ইউজ করা হয়। তো থেরাপিউটিক ক্লোনিং জিনিসটা কি, এটা হচ্ছে ধরেন মডার্ন সার্জারি একটা কনসেপ্ট। ধরেন আপনার কোনো একটা সার্ফেসের ইপিথেলিয়াল সেলগুলো নষ্ট হয়ে গেল, তাহলে হচ্ছে আপনি ওখান থেকে স্টেম সেল, ইপিথেলিয়াল স্টেম সেল, অ্যাডাল্ট স্টেম সেল নিবেন, নিয়ে হচ্ছে এটাকে আপনি না, সো ফলস, এটা ফলস হবে। এটা হচ্ছে সাধারণত এমব্রায়োনিক স্টেম সেল। আপনি বডির এমব্রায়োনিক স্টেম সেল নেবেন বা এমব্রায়োনিক স্টেম সেল নেবেন, এমব্রায়োনিক স্টেম সেল নিয়ে হচ্ছে এই সেলটা প্রডিউস করবেন, বাইরে প্রডিউস করবেন, যেটাকে বলা হয় ইন ভিভো। বাইরে প্রডিউস করে হচ্ছে ওখানে রিপ্লেস করবেন, যেখানে ডিস্ট্রাকশন হয়েছে ওখানে রিপ্লেস করবেন, যেটাকে বলা হয় থেরাপিউটিক ক্লোনিং। থেরাপিউটিক ক্লোনিং এ হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল গুলো ইউজ করা হয়। তাহলে এটা মনে রাখবেন, হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল ইউজ করা হয়, নট অ্যাডাল্ট স্টেম সেল। কার্সিনোমা ইন সিটু, তো খুব ইম্পর্টেন্ট। কার্সিনোমা ইন সিটু, ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া সবগুলো দেখবেন ভালো করে। তাহলে ইজ কমনলি এনকাউন্টার্ড ইন সার্ভিক্স, সার্ভিক্সে সবচেয়ে বেশি হয়, এটা কার্সিনোমা ইন সিটু বেশি দেখা যায়। কার্সিনোমা এন্ড সিটু এবং ক্যান্সারের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এটা বেসমেন্ট মেমব্রেন। ক্যান্সারের সব ধরনের সেলুলার চেঞ্জ এখানে থাকবে, বাট এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, কি করবে না, ক্রস করবে না। আমরা জানি ইপিথেলিয়ামের আর হচ্ছে কানেকটিভ টিস্যুর মাঝখানে যে পার্টিশন থাকে এটাকে বলা বেসমেন্ট মেমব্রেন। তো কার্সিনোমা ইন সিটু আমরা এটাকে তখন পর্যন্ত বলবো যখন পর্যন্ত এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনে কি করবে না, ক্রস করবে না, বেসমেন্ট মেমব্রেনের উপরে পর্যন্ত থাকবে, তখন এটাকে বলা হয় কার্সিনোমা ইন সিটু। ইট ইজ কমনলি সিন ইন হচ্ছে কোথায়, সার্ভিক্সে দেওয়া হয়। ইজ ডায়াগনোসড বাই বায়োপসি ট্রু, এটা বায়োপসি করে হচ্ছে আমরা ডায়াগনোসিস করতে পারি, টিস্যু চেঞ্জ, সেলুলার চেঞ্জ দেখতে পারি, এবং হচ্ছে বেসমেন্ট মেমব্রেন ক্রস করছে কিনা ওইটাও দেখতে পারি। ইউজুয়ালি রিভার্ট ব্যাক টু নর্মাল। ফলস, এটা হচ্ছে রিভার্স হয় না। কার্সিনোমা ইন সিটু রিভার্স হয় না, এটা অপারেশন করতে হয়, বাট ডিসপ্লাসিয়া রিভার্স হয়, এটা মনে রাখবেন। ইজ এ প্রি মেলিগন্যান্ট কন্ডিশন। ফলস, এটা কোনো প্রি মেলিগন্যান্ট কন্ডিশন না, এটা একটা প্রি ইনভেসিভ কন্ডিশন। এটা একটা হচ্ছে মেলিগনেন্সি বাট ইনভেশন করে নাই। ঠিক আছে, এটা প্রি মেলিগন্যান্ট কন্ডিশন। প্রি মেলিগন্যান্ট কন্ডিশন গুলো হচ্ছে রিভার্স হয়, যেমন আমাদের ওরাল ক্যাভিটির ক্ষেত্রে কি লিকোপারিক প্লাকিয়া, ইরেথ্রোপ্লাকিয়া, আপনি যদি হচ্ছে আপনি ইরিটেন্ট স্টিমুলাইটা যদি রিমুভ করে ফেলেন এবং হচ্ছে এখানে আপনি যদি স্টেরয়েড ইউজ করেন, তাহলে এগুলা কি হয়, রিভার্স হয়। কিন্তু কার্সিনোমা ইন সিটু রিভার্স হবে না, এটা আপনাকে অপারেশন করতে হবে। কার্সিনোমা ইন সিটু হচ্ছে মানে প্রি ইনভেসিভ কন্ডিশন, নট প্রি মেলিগন্যান্ট। তাহলে এটা মনে রাখবেন, হচ্ছে প্রি ইনভেসিভ, একটু লিখে রাখবেন, প্রি ইনভেসিভ কন্ডিশন। মেটাস্টেসাইজ ভিয়া ব্লাড। ফলস, এটা মেটাস্টেসিস হয় না, এটা তো হচ্ছে আপনার ইনভেশনই করে না, তো সো মেটাস্টেসিসের প্রশ্ন এখানে আসবে না। মেটাস্টেসিস করে ফেলে তো এটা কার্সিনোমা, পিওর কার্সিনোমা হয়ে যাবে। ফ্রোজেন সেকশন বায়োপসি, ফ্রোজেন সেকশন বায়োপসি, এফএনএসি, তারপর হচ্ছে কোর বায়োপসি, এগুলার ক্যারেক্টারিস্টিক্স
অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু পড়বেন, এটা ওরাল প্যাথোলজিতেও পড়বেন আপনারা, এখানেও একটু দেখে রাখবেন। তো এগুলো আবার ইন্ডিকেশন আছে, কোনটা ইন্ডিকেশনও আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জিনিসটা কি, এগুলো জাস্ট একটু পড়ে রাখবেন, রিডিং দিয়ে রাখবেন, যাতে কোশ্চেন এমসিকিউ আসলে আনসার করতে পারেন। তো ফ্রোজেন সেকশন বায়োপসি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যখন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি করা হয়, তো ক্যান্সার সার্জারির ক্ষেত্রে তখন হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি করা হয়। এটা হচ্ছে অপারেশন প্রসিডিউর করার সময়, অপারেশন চলতি সময় হচ্ছে এই জিনিসটা করা হয়। তো কেন করা হয়, আপনি একটা টিস্যু কাটলেন, তো মার্জিন বরাবর কাটার পরে আপনি টিস্যুটা হচ্ছে কোথায় পাঠাবেন, হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠাবেন। পাঠালে উনি হচ্ছে বলে দিবে যে এটা কি ধরনের টিউমার, ডায়াগনোসিসটা বলে দেবে কি ধরনের টিউমার বা কি ধরনের ক্যান্সার। তারপর হচ্ছে মার্জিনটা কি ফ্রি আছে কিনা, মার্জিনটা ক্যান্সার ফ্রি কিনা এটা বলে দিবে। তাইলে হচ্ছে আপনি কোন ধরনের ক্যান্সার, ওই ধরনের ক্যান্সার আপনার লিম্ফ নোড ডিসেকশন করতে হবে কিনা, তাহলে আপনি বুঝে যাবেন। ঠিক আছে, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে আপনি লিম্ফ নোড ডিসেকশন করবেন, কিন্তু বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে লিম্ফ নোড ডিসেকশন করার দরকার নেই। তাহলে হচ্ছে তখন আপনি অপারেশন টেবিলে হচ্ছে ডিসিশন নিতে পারবেন। তারপর হচ্ছে মার্জিনটা কি ফ্রি কিনা, যদি মার্জিন ফ্রি হয় তাহলে আপনি আর হচ্ছে এক্সটেনশন করবেন না, এক্সটেনশন করবেন না। যদি মার্জিন ফ্রি না হয় তাহলে হচ্ছে কি আপনি এক্সিশনটা আরো এক্সটেন্ড করবেন, আরো নর্মাল মার্জিন কাটবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো দেখানোর জন্য হচ্ছে আমরা ফ্রোজেন সেকশন বায়োপসিটা সাধারণত করে থাকি। তাহলে ডান ডিউরিং অপারেশন টু হেল্প সার্জন টু আইডেন্টিফাই টিউমার অ্যাজ মেলিগন্যান্ট অর বিনাইন। হ্যাঁ, মেলিগন্যান্ট কিনা বা বিনাইন কিনা, বা মেলিগনেন্ট হলে কোন ধরনের টিউমার বা বিনাইন হলে কোন ধরনের টিউমার, এগুলো হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। হচ্ছে হিস্টোপ্যাথোলজিস্টের কাছে আমরা অপারেশনের সময় পাঠাবো, তখন হিস্টোপ্যাথোলজি আমাদের ওভার ফোনে জানাই দিবে। স্যান্ড উইথ প্রিজারভেটিভ ফলস, টিস্যুটা যে কাটার পরে যেভাবে আছে ওইভাবে পাঠাই দেওয়া হয়, কোনো প্রিজারভেটিভ, কোনো নর্মাল স্যালাইন বা কোনো ফিক্সেটিভ কোনো কিছু ইউজ করা হয় না। ঠিক আছে, তাহলে নর্মাল স্যালাইন ইউজড, ফলস, এখানে কোনো কিছু ইউজ করা হয় না, ডাইরেক্ট ইনটেক্ট যে টিস্যুটা আছে ওইটা পাঠাই দেয়। ইনক্রিজ চান্স অফ ইনফেকশন ট্রু, কেন ইনফেকশনটা বাড়বে পেশেন্টের, কারণ হচ্ছে আপনি ফ্রোজেন সেকশন বায়োপসি জন্য পাঠাইলেন, এই যে আধা ঘন্টা 1 ঘন্টা সময়টা বেশি লাগলো অপারেশন টেবিলে, তাইলে হচ্ছে কি পেশেন্টের তখন 1 ঘন্টা সময় বেশি ধরে অ্যানেস্থেশিয়া নিচে থাকলো। তারপর 1 ঘন্টা ধরে হচ্ছে আপনার ইয়াটা ওন্ড, সার্জিক্যাল ফিল্ড বা সার্জিক্যাল ওন্ডটা হচ্ছে আপনার ওপেন থাকলো, এনভায়রনমেন্টের কন্ট্রাকশনে থাকলো। তাহলে ওপেন একটা ওন্ড যদি বেশি সময় ধরে থাকে তাহলে ইনফেকশনের চান্সটাও বেশি হবে। আর বেশি সময় ধরে যদি অ্যানেস্থেশিয়ার নিচে থাকে পেশেন্টের কমপ্লিকেশনও বেশি হবে। ঠিক আছে, ইনফেকশনের চান্সটাও বৃদ্ধি পাবে, তাহলে ইনক্রিজ চান্স অফ ইনফেকশন ট্রু হবে। তাহলে ফ্রোজেন সেকশন বায়োপসি সম্পর্কে এই জিনিসগুলো পড়বেন। ইন্টারঅপারেটিভ করা হয়, আমরা টিউমারের ধরন জানতে পারবো। তারপর হচ্ছে টিউমার লিম্ফ নোড ডিসেকশন করা লাগবে কিনা এটা জানতে পারবো। তারপর হচ্ছে আমাদের মার্জিনটা এক্সটেন্ড করা লাগবে কিনা এটাও জানতে পারবো। ঠিক আছে, আর এখানে কোনো প্রিজারভেটিভ, কোনো নর্মাল স্যালাইন, ফরমালিন কোনো কিছু ইউজ করা না, এটা এক কথাই মনে রাখবেন, কোনো কিছু ইউজ করা হয় না, ইনটেক পাঠানো হয়। তারপর হচ্ছে তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি বলছি, এটা হচ্ছে অপারেশনের সময়টা বাড়ায় দেয়, ইনফেকশনের চান্সটা বাড়ায়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু পড়বেন। ফলোইং আর ট্রু রিগার্ডিং সার্কোমা। তো আমাদের কার্সিনোমা, আমাদের মেলিগন্যান্ট টিউমার গুলোকে আমরা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সার্কোমা আর একটা হচ্ছে কার্সিনোমা। কার্সিনোমা গুলো সাধারণত ইপিথেলিয়াল সেল হয়, সার্কোমা গুলো কোথায় হয়, মেসেনকাইমাল সেলে হয়। ঠিক আছে, কার্সি যে ইপিথেলিয়াল সেল হয়, মেসেনকাইমাল সেল হয়। কার্সিনোমাটা ওল্ডার এজ হয়, এটা হচ্ছে আর্লি এজে হয়, ফার্স্ট এবং সেকেন্ড ডিকেডে হয়, বাচ্চাদের বেশি হয় সার্কোমা। ঠিক আছে, এ কমন মেলিগন্যান্ট টিউমার, কার্সিনোমাটা বেশি কমন আর সার্কোমা একটু আনকমন। কার্সিনোমা স্লো গ্রোথ হয়, আর সার্কোমা হচ্ছে তুলনামূলকভাবে র্যাপিডলি গ্রোয়িং হয়। তো মেলিগন্যান্ট সেলগুলো হচ্ছে ইপিথেলিয়াল অরিজিন রিজেম্বলস, যার এটা হচ্ছে কানেকটিভ টিস্যু অরিজিন বা মেসেনকাইমাল অরিজিন। আর এর যে মেলিগন্যান্ট সেলগুলো আছে এগুলো হচ্ছে অ্যারেঞ্জ ইন গ্রুপ অর কলাম, অ্যারেঞ্জ ইন গ্রুপ অর কলাম, আর এটা হচ্ছে ডিফিউজ শীট আকারে থাকে, ডিফিউজ শীট, তাহলে একটু মনে রাখবেন এটা ডিফিউজ শীট আর এটা হচ্ছে অ্যারেঞ্জ ইন গ্রুপ অর কলাম। স্টেমা অফ অয়েল, স্টোমা হচ্ছে অয়েল ফর্ম আর এটা হচ্ছে ফোরলি ফর্ম স্টোমাটা। এটা ব্লাড ভেসেল কম থাকে, এপিথেলিয়াল সেলে আমরা জানি হচ্ছে ব্লাড ভেসেল এখানে বেশি দরকার হয় না, বাট সার্কোমাতে
মেসেনকাইমাল টিস্যুতে ব্লাড ভেসেল এখানে বেশি থাকবে, এখানে হ্যামোরেজ কম হবে, যেহেতু হচ্ছে ব্লাড ভেসেল কম, হ্যামোরেজ কম হবে, নেক্রোসিসও একটু কম হবে, বাট এখানে হ্যামোরেজ অনেক বেশি হবে এবং নেক্রোসিসটাও বেশি হবে। তাহলে ইনসিটু ফেজ থাকে এখানে, এখানে কোনো ইনসিটু ফেজ থাকে না, অর্থাৎ এখানে বেসমেন্ট মেমব্রেন অনেক সময় ক্রস নাও করতে পারে, যেটাকে আমরা ইনসিটু ফেজ বলছি, এটা ইনসিটু ফেজ থাকে। মেটাসিস লিম্ফেটিক স্প্রেড হয়, এখানে ব্লাড স্প্রেড হয়, আর এগুলো সাধারণত রেডিও সেন্সিটিভ থাকে, আর এগুলো রেডিও রেজিস্ট্যান্স থাকে। মেইনলি কোথায় মেটাস্টেসিস হয়? লিভার এবং লাং, আর হচ্ছে সার্কোমার ক্ষেত্রে লাং এ মেইনলি মেটাস্টেসিস হয়। তাহলে মেলিগন্যান্ট টিউমার অফ দ্য মেসেনকাইমাল টিস্যু অরিজিন ট্রু হবে, স্প্রেড ভিয়া লিম্ফেটিক ফলস ব্লাড, ভিয়া ব্লাড হবে। সেল আর অ্যারেঞ্জ ইন ডিফিউজ শীট, ট্রু ডিফিউজ শীট হিসেবে থাকে এখানে। স্ট্রোমা ইজ অয়েল ফর্ম, ফলস, ইজ পুয়ারলি ফর্মড। হ্যামোরেজ এন্ড নেক্রোসিস ইজ এক্সটেন্সিভ, ট্রু। তাহলে ক্যারেক্টারিস্টিক্স এবং পার্থক্যটা পড়ে ভালো করে পড়ে ফেলবেন, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে বেশি। টিউমার দ্যাট মেটাস্টেসাইজ টু বোন মে অরিজিনেট ফ্রম, তো এটা আমরা বিপিএলটি কে দিয়ে মনে রাখি, আমরা বিতে হচ্ছে কি, বিতে হচ্ছে ব্রঙ্কাস, বিতে হচ্ছে কি ব্রঙ্কাস, টিতে হচ্ছে কি থাইরয়েড, বিপিতে হচ্ছে, বিতে হচ্ছে ব্রেস্ট বা ব্রঙ্কাস, পিতে হচ্ছে প্রোস্টেট, এলতে হচ্ছে লাং, টিতে হচ্ছে থাইরয়েড, আর কেতে হচ্ছে কিডনি। তাহলে বিপিএলটি কে দিয়ে মনে রাখে, এটা প্রায় আসে পরীক্ষা, এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা প্রায় আসে। তাহলে কিডনিতে হয়, ব্রেইনে হয় না, বিতে ব্রঙ্কাস বা হচ্ছে ব্রেস্ট মনে রাখবেন, নট ব্রেইন। প্রোস্টেটে হয়, ইউটেরাস হয় না, লিভারও হয় না। তাহলে কিডনি আর প্রোস্টেট হচ্ছে ট্রু হবে এখানে। বিপিএলটি কে দিয়ে মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এটা। লোকালি মেলিগনেন্ট কন্ডিশন, খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক আমাদের জন্য, লোকালি মেলিগনেন্ট। তো আমাদের মার্জোলিন আলসার যেটা আছে, বেজাল সেল কার্সিনোমা আছে, এগুলো হচ্ছে লোকালি মেলিগনেন্ট। মার্জোলিন আলসারটা কি হচ্ছে, লং স্ট্যান্ডিং যদি কোনো ধরনের হচ্ছে আলসার থাকে, লং স্ট্যান্ডিং বিনাইন কোন একটা আলসার, ওইটা হচ্ছে স্কোমাল সেল কার্সিনোমাতে টার্ন করে, এটাকে বলা হয় মার্জোলিন আলসার। তো মার্জোলিন আলসার যেগুলো আছে এগুলো হচ্ছে লোকালি ইনভেসিভ, সারাউন্ডিং স্ট্রাকচার ইনভেশন করে, সাধারণত মেটাস্টেসিস, ডিস্টেন্ট মেটাস্টেসিস হয় না, মার্জোলিন আলসার। তারপর হচ্ছে রোডেন্ট আলসারের আরেকটা নাম হচ্ছে বেজাল সেল কার্সিনোমা, তাহলে বেজাল সেল কার্সিনোমা হচ্ছে লোকালি মেলিগনেন্ট। গ্লিয়াল সেল টিউমারটা হচ্ছে লোকালি মেলিগনেন্ট। মেলানোমা আর অস্টিওসার্কোমা নট লোকালি, এগুলো ডিস্টেন্স মেটাস্টেসিস হয়, অস্টিওসার্কোমা লাংয়ে মেটাস্টেসিস হয়, মেলানোমাও সেম, ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়। তো লোকালি ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা নিয়মনিক দিয়ে মনে রাখতে পারি, আমি বাসায় যে বা বাসায় গিয়ে কার গলায় ফুলে মালা পরাবো, ঠিক আছে? তো আমি হচ্ছে আমিলোব্লাস্টোমা, বাসায় বিসিসি বা বেজাল সেল কার্সিনোমা, বা হচ্ছে রোডেন্ট আলসার। বেজাল সেল কার্সিনোমা হচ্ছে মোস্টলি রেডিও সেন্সিটিভ এগুলোর মধ্যে। যে হচ্ছে গ্লিয়াল সেল টিউমার বা বা গিয়ে গ্লিয়াল সেল টিউমারটা কার হচ্ছে কার্সিনোয়েড টিউমার বা ক্রেনিওফ্যারিঞ্জিওমা, গলায় হচ্ছে গ্লিওমা, ফুলে হচ্ছে ফাইব্রোমেটোসিস, মেটোসিস, ফাইব্রোমেটোসিস। মালা হচ্ছে মিক্স স্যালাইভারি টিউমার। তো মিক্স স্যালাইভারি টিউমারের আরেকটা নাম কি? প্লিওমরফিক এডিনোমা থাকতে পারে এখানে, মিক্স স্যালাইভারি টিউমার না দিয়ে কি করতে পারে, প্লিওমরফিক এডিনোমা, ঠিক আছে? তাহলে প্লিওমরফিক এডিনোমাটা এখানে লিখে রাখবেন, আর হচ্ছে মার্জোলিন আলসারটাও লিখে রাখবেন। মার্জোলিন আলসারও হচ্ছে কি আমাদের লোকালি অ্যাগ্রেসিভ ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে এই নেমোনিক দিয়ে মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। ক্যান্সার ডিসপ্লে ফলোইং ফান্ডামেন্টাল চেঞ্জ ইন দ্য সেল ফিজিওলজি। তাহলে ওই যে ক্যান্সার কি কি ফান্ডামেন্টাল চেঞ্জ দেখায়, বা মলিকুলার বেসিস অফ দ্য ক্যান্সার, বা হলমার্ক অফ দ্য ক্যান্সার। তাহলে এই যে কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো একদম টিটিএম টানা টানা মুখস্থ করে রাখবেন, যেভাবে আছে এভাবে, খুব ইম্পর্টেন্ট, প্রায় কোশ্চেন আসে। হেডিং গুলা, সেল সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল, মানে নিজে নিজে গ্রোথ গ্রো করতে পারে, তারা নিজে নিজে ডিভাইডেশন হইতে পারে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সেল সাফিসিয়েন্সি ইন গ্রোথ, ইনসেনসিটিভিটি টু গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল। তাহলে গ্রোথ ইনহিবিটর, আমরা নর্মাল সেল যেগুলো যদি যদি বেশি গ্রোথ হতে থাকে, তখন হচ্ছে আমাদের গ্রোথ ইনহিবিটরি প্রোটিন তৈরি হয়, বা হচ্ছে যে P53 জিন কি করে, হচ্ছে গ্রোথ ইনহিবিট করে দেয়। তাইলে হচ্ছে গ্রোথ ইনহিবিটরি প্রোটিনের প্রতি তখন হচ্ছে ইনসেনসিটিভ হয়ে যায়, সেন্সিটিভিটি থাকে না আর। সেন্সিটিভিটি না থাকলে কি করে, তখন ওই প্রোটিনটা কাজ করে না, ওই জিনটা কাজ করতে পারে না, তখন হচ্ছে কি হয়, বেশি বেশি গ্রোথ হয়। তাহলে ইনসেনসিটিভিটি, নট সেন্সিটিভিটি। সেন্সিটিভ হলে তো কাজ করে, ইনসেনসিটিভ মানে হচ্ছে কাজ করতে না। তাহলে গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল কি করতে পারবে না, কাজ করতে পারবে না।
অল্টার্ড সেলুলার মেটাবলিজম অল্টার্ড হয়ে যায়, এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, এই কারণে নেক্রোসিস হয়। ঠিক আছে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। তারপর হচ্ছে ইভাশন অফ দ্য অ্যাপোপ্টোসিস, বডির নর্মাল ফিজিওলজিক্যাল মেকানিজমে যে সেলগুলোর ডিস্ট্রাকশন, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তো আমাদের যদি অ্যাবনর্মাল কোনো সেল তৈরি হয় বডিতে, এটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল মেকানিজমে অ্যাপোপ্টোসিস হয়ে ডিস্ট্রাকশন হয়ে যায়, কিন্তু হচ্ছে এখানে অ্যাপোপ্টোসিস হবে না। ওই যে ইনসেনসিটিভ গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল, এটার ইনসেনসিটিভিটির কারণে হচ্ছে অ্যাপোপ্টোসিসটা হবে না। ইভেশন মানে হচ্ছে কি অ্যাপোপ্টোসিস হবে না। লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল, অর্থাৎ এটা অনেক বেশি রেপ্লিকেশন হইতে পারে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ইমমর্টালিটি। সাস্টেন এনজিওজেনেসিস, অর্থাৎ নিজে নিজে সে তার ব্লাড সেল বা ব্লাড ভেসেল গ্রো করতে পারে, সাস্টেন এনজিওজেনেসিস। তার হচ্ছে অ্যাবিলিটি টু ইনভেড অ্যান্ড মেটাস্টেসিস, তো সে হচ্ছে সারাউন্ডিং সেল ইনভেড করতে পারে এবং মেটাস্টেসিস হইতে পারে। অ্যাবিলিটি টু ইভেড অ্যান্ড হোস্ট ইমিউন রেসপন্স, হোস্টের ইমিউন রেসপন্স সে হচ্ছে কি করতে পারে, ব্রেকডাউন করতে পারে। ঠিক আছে, গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল কাজ করে না। তারপর হচ্ছে আমাদের ইমিউন মেকানিজম, নর্মালি যে ইমিউন মেকানিজম আছে, ইমিউন মেকানিজমের সেলুলার ইমিউনিটি যেগুলো আছে ওগুলো যেমন টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর, ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইট, এগুলো হচ্ছে ক্যান্সার সেলকে বা টিউমার সেলকে হচ্ছে সরাসরি ডিস্ট্রাকশন করে দিতে পারে। বাট এই ক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে এগুলো ডিস্ট্রাকশন করতে পারবে না। একটা অ্যাবনর্মাল সেল তৈরি হইলে কি করতে পারে, কি করে, অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, নইলে হচ্ছে টিউমার সেল যে ইমিউন সেল যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলোকে ডিস্ট্রাকশন করে দেয়। এ কারণে আমাদের সাধারণত টিউমার হয় না। কিন্তু কখন হবে, যখন হচ্ছে এই ইমিউন রেসপন্সটা আর কাজ করবে না, অ্যাপোপ্টোসিসটা ঠিকঠাক মতো কাজ করবে না, তারপর হচ্ছে গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল কাজ করতে পারবে না। এগুলো যখন কাজ করতে পারবে না তখনই হচ্ছে আমাদের ক্যান্সার বা টিউমার তৈরি হবে। তাহলে এগুলো হচ্ছে মলিকুলার বেসিস বা হলমার্ক অফ দ্য ক্যান্সার, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। তাহলে সেন্সিটিভিটি টু গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল ফলস, গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল কাজ করতে পারবে না, তার মানে হচ্ছে ইনসেন্সিটিভিটি। সেল সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল ট্রু, নিজে নিজে হচ্ছে রেপ্লিকেট হইতে পারে, এটা সেল সাফিসিয়েন্সি বলা হয়। গ্রোথ সিগন্যালে নিজে নিজে গ্রো করতে পারে। ইভাশন অফ দ্য নেক্রোসিস ফলস, ইভাশন অফ দ্য অ্যাপোপ্টোসিস হবে, নট নেক্রোসিস। ইমমর্টালিটি মানে লিমিটনেস রেপ্লিকেশন হবে, অনেক বেশি রেপ্লিকেশন হবে, এটাকে বলা হচ্ছে ইমমর্টালিটি। অ্যাবিলিটি টু ইভেড হোস্ট ইমিউন রেসপন্স ট্রু, হোস্ট ইমিউন রেসপন্স অর্থাৎ আমাদের যে টি সেল, ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে আমাদের টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর যেগুলো আছে, ন্যাচারাল ক্লিয়ার সেল যেগুলো আছে, ন্যাচারাল ক্লিয়ার সেল এগুলো হচ্ছে এই সেলটাকে ডিস্ট্রাকশন করতে পারবে না। প্রি ক্যান্সারাস লিশন অফ দ্য স্কিন, খুবই ইম্পর্টেন্ট। এফসিপিএস আমি যে এবারে পাস করেছিলাম ওইবারে একটা কোশ্চেন এসেছিল এখান থেকে। প্রি ক্যান্সারাস লিশন অফ দ্য স্কিন, এটা প্রায় আসে, খুবই ইম্পর্টেন্ট। তো বাউন্ড ডিজিজ, আমরা জানি বাউন্ড ডিজিজ স্কোয়াস সেল কার্সিনোমা তৈরি করে, বেজাল সেল কার্সিনোমা তৈরি করে স্কিনে। ব্রাউন টিউমার ফলস, আপনারা যখন প্যাথোলজি পড়বেন, ওরাল প্যাথোলজি পড়বেন, তখন ব্রাউন টিউমার সম্পর্কে পড়বেন। ব্রাউন টিউমারটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। হাইপার প্যারাথাইরয়েডিজম কি করে, বোন ডিস্ট্রাকশন করে। তো যখন ম্যান্ডিবলের বোনগুলো ডিস্ট্রাকশন করে তখন হচ্ছে এখানে ফাঁকা জায়গা তৈরি হয়, ফাঁকা জায়গাতে হচ্ছে নর্মাল টিস্যু গ্রো করে। ওই ওই যে কানেকটিভ টিস্যু বা হচ্ছে সফট টিস্যু গ্রো করে, ওইটাকে বলা হয় ব্রোন ব্রাউন টিউমার। ঠিক আছে, অর্থাৎ ওই যে বোন ডিস্ট্রাকশনের পরে বোনের ভিতরে যে কানেকটিভ টিস্যুটা বা হচ্ছে সফট টিস্যুটা গ্রো করে, এটাকে ব্রাউন টিউমার বলে। সো এটা প্রি ক্যান্সারাস লিশন না, ফলস। একজিমা, সোরিয়াসিস এগুলো হচ্ছে অটো ইমিউন ডিজিজ অফ দা স্কিন এবং মিউকোসা, স্কিন এবং মিউকোসার অটো ইমিউন ডিজিজ, এগুলোতে সাধারণত হচ্ছে ক্যান্সারে টার্ন করে না। একজিমা এবং সোরিয়াসিস নন প্রি ক্যান্সারাস লিশন। তাহলে বি সি ডি তিনটে ফল। সোলার ক্যারাটোসিস টু হবে, সোলার ক্যারাটোসিস টু হবে, এবং এটা সবচেয়ে মানে সবচেয়ে বেশি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট। এই যে দেখেন সোলার ক্যারাটোসিস, তারপর হচ্ছে লিউকোপ্লাকিয়া, ডিসপ্লাস্টিক নেভি, এগুলো একটু মনে রাখবেন। স্যানেল ক্যারাটোসিস, বাউন্ড ডিজিজ, এগুলো মুখস্থ রাখবেন একদম ভালো করে। ইরিথ্রোপ্লাসিয়া, জায়ান হেয়ারি সেল, তো এগুলো রিডিং দেওয়ার পরে সবগুলো যদি মনে নাও থাকে, আপনি নন প্রি ক্যান্সারাস লিশন গুলো একটু পড়ে রাখবেন, তাইলে হচ্ছে কি হবে, আপনার অপশন টেস্ট করতে সুবিধা হবে। যেমন সোরিয়াসিস, ক্যালয়েড, একজিমা, সবগুলো ওয়ার্ডই আমাদের পরিচিত। তাহলে কন্ডাইলেমা, টা একুমিনাটা, হাইপারটপিক এসকার, এগুলো থেকে ক্যান্সার হয় না, এগুলো হচ্ছে নন প্রি ক্যান্সার। আপনাদের এই যে এই পেজটার পরে পেজে দেওয়া আছে, তাহলে নন প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার গুলো একটু পড়ে রাখবেন, ক্যান্সারাস কোনগুলো, নন ক্যান্সারাস কোনগুলো, তাহলে হচ্ছে আপনাদের ভুল হবে না। অপশনে তো এগুলোই থাকবে, এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনি অপশন টেস্ট করে দিয়ে দিতে পারবেন আনসার।
ইনহেলেশন অফ দ্য অ্যাসবেস্টস অফ দ্য অ্যাসোসিয়েটেড উইথ, তাহলে অ্যাসবেস্টস যদি ইনহেলেশন হয়, প্রিভিয়াস ইয়ার এমএসএ কোশ্চেন এসেছিল এটা থেকে, তাহলে কি কি ধরনের ক্যান্সার হবে? তো এটা আমরা উপর থেকে নিচে মনে রাখবো। লাং, ঠিক আছে, লাংসে হবে, তারপর হচ্ছে প্রোস্টেট, কিডনি, সরি, লাংসে হবে, তারপর হচ্ছে লাংস, ইসোফেগাস, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক, তারপর হচ্ছে কোলন কার্সিনোমা হবে, আর হচ্ছে মেসোথেলিওমা হবে। তাহলে উপর থেকে মনে রাখেন, লাংস কার্সিনোমা হবে, ইসোফেজিয়াল কার্সিনোমা হবে, তারপর হচ্ছে আপনি আর একটু নিচে আসেন, তাহলে গ্যাস্ট্রিক কার্সিনোমা হবে, আর একটু নিচে যান, কোলন কার্সিনোমা হবে, এছাড়া হচ্ছে মেসোথেলিওমা হবে। ঠিক আছে, তাহলে এভাবে মনে রাখবেন। গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়, ইসোফেজিয়াল কার্সিনোমা হয় ট্রু, পালমোনারি ফাইব্রোসিস ফলস, পালমোনারি হচ্ছে কার্সিনোমা হবে, কোলন কার্সিনোমা হয়, লিউকেমিয়া হয় না এখানে, ফলস। তাহলে উপর থেকে নিচে মনে রাখবেন। ফিচার রিলেটেড টু ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম, খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমের কতগুলো ফিচার দেওয়া আছে, মিল ক্যান্সার সেলে কতগুলো ফিচার দেওয়া আছে, ফিচার গুলো একটু ভালো করে পড়বেন। কি কি আছে? আর্লি এজে অনসেট হবে, অর্থাৎ কম বয়সে হবে। টু আর মোর প্রাইমারি রিলেটিভস উইথ দ্য ক্যান্সার, মানে তার প্রাইমারি রিলেটিভে দুইজন বা একাধিক, দুইয়ের একাধিক প্রাইমারি রিলেটিভে এই ক্যান্সারের হিস্ট্রি থাকবে। মাল্টিপল আর বাইলেটারাল টিউমার হবে, অর্থাৎ টিউমারটা হচ্ছে মাল্টিপল হইতে পারে এবং বাইলেটার, বডির দুই পাশে হইতে পারে। ঠিক আছে, মাল্টিপল বাইলেটারাল টিউমার হয়। সিবলিং হ্যাভ 3 to, তার ভাই বোন হচ্ছে 2 থেকে 3 গুণ বেশি রিস্ক, ভাই বোনের ক্ষেত্রে 2 থেকে 3 গুণ বেশি রিস্ক থাকে আনরিলেটেড ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। তার হচ্ছে ফিমেল ক্যান্সার নট অ্যাসোসিয়েটেড স্পেসিফিক ওয়ান, এটা স্পেসিফিক মার্কার, কোন স্পেসিফিক কোন মার্কার শো করে না। ঠিক আছে, তারপর হচ্ছে কোনো স্পেসিফিক ফিনোটাইপসও নাই, নো অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক মার্কার ফিনোটাইপ। ঠিক আছে, কোনো স্পেসিফিক মার্কার ফিনোটাইপের সাথে অ্যাসোসিয়েটেড না। তারপর হচ্ছে মোস্ট ক্যান্সার আর নট ইনহেরেন্ট, অর্থাৎ হচ্ছে ইনহেরেন্ট না মানে কি, মানে হচ্ছে এটা মা বাবার জিন থেকে মিউটেশনটা নিয়ে আসে না। মিউটেশনটা কখন হয়, মানে হচ্ছে পরবর্তীতে বাচ্চার শরীরে মিউটেশনটা হয়, মানে জিনের ডিফেক্টটা মা বাবা থেকে নিয়ে আসে না। ঠিক আছে, পরবর্তীতে হয়। তাহলে মোস্ট ক্যান্সার আর নট ইনহেরিটেড বাট অকার্স ফ্রম একুমুলেশন অফ দ্য মিউটেশন, মিউটেশনটা হচ্ছে মা বাবা থেকে নিয়ে আসে না, মিউটেশনের পরবর্তীতে হয়। পলিমর্ফস দ্যাট মেটাবলাইজ দ্য প্রোকার্সিনোজেন নাইট্রেটস। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবেন একটু ভালো করে, বিশেষ করে ফেমিনাল ক্যান্সার আর নট অ্যাসোসিয়েটেড স্পেসিফিক মার্কার ফিনোটাইপ, এটা ভুল করে সবাই। তারপর মোস্ট ক্যান্সার আর নট ইনহেরিটেড, এটা ভুল করে সবাই, ইনহেরিটেড চিন্তা করে যেহেতু ফ্যামিলিয়াল মনে করে, নট ইনহেরিটেড। তাহলে এই দুইটা ভালো করে পড়বেন। আর এগুলো হচ্ছে আর্লি এজে হবে। আর্লি অনসেট ট্রু হবে, টু আর মোর প্রাইমারি রিলেটিভস উইথ দ্য ক্যান্সার ট্রু, মাল্টিপল বায়োলেটারাল হয় টু, এজ লেস দেন 50 ইয়ার্স, এটাও ট্রু হবে, কারণ হচ্ছে এটা আর্লি এজে হয়। সাধারণত নর্মাল যে ক্যান্সার গুলো আছে, নর্মাল ক্যান্সার গুলো হচ্ছে বেশি বয়সে হয়, এল্ডারলি এজে হয়, বাট ফ্যামিলিয়াল ক্যান্সার গুলো আর্লি এজে হয়ে যায়। তাহলে 55 ইয়ার্স এর লেস এজে হবে, এটা ট্রু হবে আনসার। অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক মার্কার ফিনোটাইপ ফলস, নট অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক মার্কার ফিনোটাইপ। রেডিও রেজিস্ট্যান্স ক্যান্সার কি কি আছে? তো রেডিও রেজিস্ট্যান্স ক্যান্সার হচ্ছে থাইরয়েড ক্যান্সার, তারপর হচ্ছে আমাদের রেনাল ক্যান্সার, বা রেনাল কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, রেনাল কার্সিনোমা, মার্জুলিন ক্যান্সার, এগুলো হচ্ছে রেডিও রেজিস্ট্যান্স ক্যান্সার। ঠিক আছে, হ্যাপাটোমা, স্কিন টিউমার, এগুলো হচ্ছে রেডিও সেন্সিটিভ। তো কোনটা রেডিও সেন্সিটিভ, কোনটা রেডিও কেমো রেডিও রেজিস্ট্যান্ট, এবং কোনটা কেমো রেজিস্ট্যান্স, এই জিনিসগুলা ভালো করে পড়বেন। এটা হচ্ছে রিডিং দিবেন যতটুকু মনে থাকে, কিন্তু রেডিও রেজিস্ট্যান্স আর কেমো রেজিস্ট্যান্স এই দুইটা হচ্ছে কলাম ভালো করে মুখস্থ করবেন। ঠিক আছে, এই দুইটা কলাম মুখস্থ করলে আপনি এসবিও তো আনসার করতে পারবেন, আবার এমসিকিউ তো মোটামুটি ম্যাক্সিমাম আনসার করতে পারবেন। ঠিক আছে, রেডিও রেজিস্ট্যান্স কি কি আছে? মার্জুলিন আনসার, এটা হচ্ছে লো গ্রেড স্কোমাস সেল কার্সিনোমা। আমরা জানি স্কোমাস সেল কার্সিনোমা আমাদের ওরাল ক্যাভিটিতে, স্কোমাস সেল কার্সিনোমা আমরা হচ্ছে রেডিওথেরাপি দিই, বেসাল সেল কার্সিনোমা রেডিওথেরাপি দিই, কিন্তু মার্জুলিন আলসার যেটা, এটা হচ্ছে রেডিও রেজিস্ট্যান্ট, স্পেশালি মনে রাখবেন। তারপর হচ্ছে গ্লিওমা, রেনাল সেল কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, মেটাস্টেটিক মেলানোমা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এডেনোকার্সিনোমা, এগুলো হচ্ছে কি রেডিও রেজিস্ট্যান্স, ভালো করে পড়বেন এগুলা। তাহলে এখানে থাইরয়েড কার্সিনোমা আছে, রেনাল কার্সিনোমা, মার্জুলিন কার্সিনোমা, রেডিও রেজিস্ট্যান্স।
এ হলো আমাদের এমসিকিউ। এখন আসি আমরা এসবিআই তে। A 56 years old woman present with colon cancer treated with surgical resection followed by chemotherapy. Which tumor marker will be chosen during this follow-up after 1 years? তো টিউমার মার্কার জিনিসটা কি? টিউমার মার্কার জিনিসটা হচ্ছে কিছু কেমিক্যাল, কিছু সাবস্টেন্স, যেটা হচ্ছে কোন স্পেসিফিক টিউমারে হচ্ছে রেজ হইতে পারে। ঠিক আছে, তাহলে ওই টিউমার মার্কারটা দিয়ে আমরা টিউমারের ডায়াগনোসিসে এটা হেল্প করতে পারে। তারপর হচ্ছে আমরা প্রগনোসিস দেখতে পারবো। মানে ধরেন হচ্ছে আপনি একটা অপারেশন করছেন, অপারেশন করার পরে দেখবেন যে মার্কারটা কমছে কিনা, তার মানে প্রগনোসিসটা দেখতে পারতেছি। তারপর হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যানিং এ হেল্প করে এটা। আপনি কোন অর্গানের ক্যান্সার, ঠিক আছে, ওই ওই মার্কারটা দিয়ে আপনি কোন অর্গানের ক্যান্সার এটা বুঝতে পারবেন। তখন হচ্ছে আপনি ওই অর্গানে কোন রেডিওথেরাপি কাজ করবে না কেমোথেরাপি কাজ করবে, কেমোথেরাপি কাজ করলে কোন ধরনের কেমোথেরাপি দিবেন। ঠিক আছে, তাহলে এটাতে হেল্প করে। তাহলে প্রগনোসিসও হেল্প করে, ডায়াগনোসিসে হেল্প করে, ট্রিটমেন্ট প্ল্যানিং এ হেল্প করে টিউমার মার্কার। ঠিক আছে, তাহলে এটা স্পেসিফিক, তবে হচ্ছে ডেফিনেটিভ ডায়াগনোসিস দেয় না। কারণ হচ্ছে আপনি ধরেন হচ্ছে কোলন ক্যান্সারের যে ইয়াটা বাড়বে, যে মার্কারটা বাড়বে, এটা অন্যান্য ক্যান্সারও বাড়তে পারে। তাহলে হচ্ছে স্পেসিফিক ডেফিনিটিভ ডায়াগনোসিস দিতে পারে না। বাট হচ্ছে আপনারা প্রেডিকশন করতে পারেন এই মার্কারটা বাড়ছে তাহলে ওই ক্যান্সার থাকতে পারে। আপনি ওইভাবে ডায়াগনোসিস হেল্প করে, বাট স্পেসিফিক ডায়াগনোসিস হেল্প করে না, এটা মনে রাখবেন। বা অনেক সময় ইনফ্লামেটরি কন্ডিশনে এই মার্কার গুলো বাড়তে পারে, ইনফ্লামেটরি কন্ডিশনে বাড়তে পারে, ক্যান্সার ছাড়া ইনফ্লামেটরি কন্ডিশনে বাড়তে পারে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তাহলে এখানে বলছে যে কোলন ক্যান্সার, কোলন ক্যান্সারে হচ্ছে আমরা জানি হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক এন্টিজেনটা বাড়ে। কার্সিনিও C125 যেটা আছে এটা হচ্ছে ওভারাইন ক্যান্সারে বাড়ে। আলফা ফ্যাটোপ্রোটিন হচ্ছে লিভার ক্যান্সারে বাড়ে। কার্সিনো এমব্রায়োনিক এন্টিজেন হচ্ছে কোলন ক্যান্সারে বাড়বে। এছাড়া প্যানক্রিয়াটিক ক্যান্সার, স্টোমাক ক্যান্সারে বাড়বে, লাং ক্যান্সার বাড়ে। তারপর প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন PS, এটা প্রোস্টেট ক্যান্সারে বাড়বে। সরি, প্রোস্টেটিক অ্যাসিড ফসফেট যেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সারে বাড়বে। এখন দেখেন কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন এটা কিসে কিসে বাড়ে? কোলন, প্যানক্রিয়াস, লাং, স্টোমাক, হার্ট। তাহলে আপনি উপর থেকে নিচে চিন্তা করবেন অথবা নিচ থেকে উপরে চিন্তা করবেন। উপর থেকে নিচে আসে লাং এ হয় হার্ট, তারপর হচ্ছে স্টোমাক, স্টোমাকের পাশে আছে কে একটু নিচে বরাবর, এখানে হচ্ছে প্যানক্রিয়াস, তারপর আরো নিচে যান কোলন। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচে মনে রাখবেন কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। A 16 years old girl presented with a tumor in diaphysis of the tibia. Histopathology reveals round blue cell tumor. Which tumor type is most likely? তাহলে দেখেন এখানে হচ্ছে বোন টিউমার, বয়স কত? 16 বছর। আপনি হিস্টোপ্যাথোলজির কথা বাদ দেন, তাহলে হচ্ছে কম বয়সের বোন ক্যান্সার, কম বয়সে একটা পেশেন্টের বোন ক্যান্সার সবচেয়ে, মানে বাচ্চাদের ক্ষেত্রে বোন ক্যান্সার কোনটা সবচেয়ে বেশি হয়? এটা চুইং সার্কোমা। চাইল্ডহুড ক্যান্সার আমরা পড়েছিলাম, চাইল্ডহুড ক্যান্সার নামগুলো পড়বেন। ওখানে 0 থেকে 5, 5 থেকে আবার হচ্ছে 12, 12 থেকে আবার 16, 14 এভাবে দেওয়া আছে। ওইভাবে মনে মনে রাখার দরকার নাই, আপনি শুধু জাস্ট চাইল্ডহুড ক্যান্সার গুলোর নাম মনে রাখবেন, তাইলেই হবে। তাহলে চাইল্ডহুড ক্যান্সার, বোনের চাইল্ডহুড ক্যান্সার সবচেয়ে বেশি হয় কোনটা? উইং সার্কোমা। আর এর হিস্টোপ্যাথি যে ব্লু সেল, রাউন্ড ব্লু সেল পাওয়া যায়, রাউন্ড ব্লু সেল পাওয়া যায়, তবে এটা মানে মেইন ইনফরমেশনে 16 বছর বয়স। চাইল্ডহুড ক্যান্সার, চাইল্ডহুড ক্যান্সার উইং সার্কোমা সবচেয়ে বেশি হয়। অস্টিও সার্কোমা এগুলো হচ্ছে অস্টিও কন্ডোসার্কোমা, এটা এল্ডারলি এজ হয়। ঠিক আছে, এই যে দেখেন মেলিগনেন্ট টিউমার অফ দ্য চাইল্ডহুড, চাইল্ডহুড এই যে ক্যান্সার গুলো এইগুলোর নাম মুখস্থ রাখবেন জাস্ট। এখানে যত ব্লাস্টোমা আছে, ব্লাস্টোমা সবগুলো চাইল্ডহুড। তাহলে এগুলোর নাম একটু ভালো করবেন: লিকুমিয়া, লিম্পোমা, রেটিনোব্লাস্টোমা, নিউব্লাস্টোমা, মেডুলোব্লাস্টোমা, যত ব্লাস্টোমা আছে, উইংস টিউমার অফ দ্য কিডনি, যত ব্লাস্টোমা আছে, লিকুমিয়া, লিম্পোমা মনে রাখে ইজি খুবই। তারপর হচ্ছে টেরাডোমা, র্যাবডোমায়োসার্কোমা, উইন্স টিউমার অফ দ্য বোন। তাহলে উইন্স টিউমার অফ দ্য বোন হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার। A study was per- performed to analyze characteristics of malignant neoplasm in biopsy specimen. The biopsy were performed on patients who had palpable mass lesion in the breast. On the following microscopic finding, which is most likely to indicate that the neoplasm is malignant? তাহলে হচ্ছে এখানে কোন কোন
ফিচারটা, কোন ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের মানে একদম শিওরেস্ট সাইন অফ দ্য নিউপ্লাজম, বা কোন সাইনটা পাইলে বা কোন ক্যারেক্টারিস্টিক্সটা পাইলে আমরা বলবো যেটা মেলিগন্যান্ট টিউমার? এটা হচ্ছে ইনভেশন, এটিপিয়া বা হচ্ছে ইনক্রিজ নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, নেক্রোসিস, প্লিওমরফিজম, এগুলো সবগুলো ডিসপ্লাসিয়াতে থাকে। তার কার্সিনোমা ইন সিটুতেও থাকে, ঠিক আছে, ডিসপ্লাসিয়াতে থাকে, কার্সিনোমা ইন সিটুতে থাকে, বাট হচ্ছে ইনভেশন অন্যগুলোতে থাকে না। ইনভেশন যখন হয়ে যাবে তখন এটা হচ্ছে আপনি ধরে নিতে হবে এটা ক্যান্সার বা মেলিগন্যান্ট। এটা বিনাইনও না, ডিসপ্লাসিও না, বা অন্য কিছুও না, এটা হচ্ছে কি ক্যান্সার বা মেলিগন্যান্ট। ইনভেশন হচ্ছে সবচেয়ে শিওরেস্ট সাইন মেলিগন্যান্সির, ঠিক আছে। ইনভেশন বা মেটাস্টেসিস, ইনভেশন বা মেটাস্টেসিস থাকলে এটা কি ক্যান্সার। A key negative regulator of G1S cell cycle transition that is governor of the proliferation, directly or indirectly inactivated in most human cancer. তাহলে হচ্ছে সেল সাইকেলের গভর্নর হিসেবে কাজ করে কি, এটা হচ্ছে আরবি জিন, রেটিনোব্লাস্টোমা, আরবি। আরবি হচ্ছে কি আমাদের সেল proliferationের গভর্নর হিসেবে কাজ করে। দেন হচ্ছে ফলোইং ভাইরাল সেগমেন্ট কারেক্টলি পেয়ার্ড টু নিউপ্লাজম, তাহলে কোন সেগমেন্টটা হচ্ছে কারেক্টলি পেয়ার্ড? হ্যাপাডিএনএ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এটা হচ্ছে কি করে, হেপাটোসেলুলার কার্সিনোমা করে। হিউম্যান হারপিস, হিউম্যান হারপিস এটা হচ্ছে ক্যাপোসি সার্কোমা তৈরি করে। এটা হচ্ছে আনসার হবে ডি, না আনসার হচ্ছে হিউম্যান হারপিস এটা হচ্ছে ক্যাপোসি সার্কোমা তৈরি করবে। তারপর হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা, হিউম্যান পেপিলোমা ভাইরাস হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা তৈরি করবে। হিউম্যান টি সেল লিম্ফোমা ভাইরাস নেজোফেরিঞ্জ, সরি, হিউম্যান পেপিলোমা ভাইরাস হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার তৈরি করবে, স্কিন ক্যান্সার তৈরি করবে, অ্যানাল ক্যান্সার তৈরি করে হিউম্যান পেপিলোমা ভাইরাস, নট হেপাটোসেলুলার, হেপাটোসেলুলার হচ্ছে হেপাটাইটিস বি সি এগুলো করে। হিউম্যান টি সেল লিম্ফোমা ভাইরাস হচ্ছে নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা করবে না, নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা হচ্ছে ইপস্টেন বার ভাইরাস করে, এটা করে হচ্ছে টি সেল লিউকেমিয়া করে। ইপস্টেন বার ভাইরাস করে হচ্ছে আমাদের হচ্ছে বার্কেটস লিম্ফোমা করে, নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা করে। তাহলে হচ্ছে আনসার হচ্ছে বি, নট ডি, বি, হিউম্যান টি সেল লিম্ফোমা ভাইরাস কি করে। তারপর হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটোসেলুলার, হেপাটাইটিস সি, হেপাটোসেলুলার কার্সিনোমা, ইপস্টেন বার ভাইরাস, নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা, বার্কেটস লিম্ফোমা, হচিং ডিজিজ করে। হিউম্যান হারপিস ভাইরাস 8 হচ্ছে ক্যাপোসি সার্কোমা তৈরি করে। তারপর পেপিলোমা ভাইরাস সার্ভাইকাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, স্কিন ক্যান্সার। অনকোজেনিক ব্যাকটেরিয়া কি আছে? হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্যাম্পালোব্যাক্টার জেজুনি। অনকোজেনিক ফাঙ্গাস হচ্ছে স্পারজিলাস। তারপর হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম। তারপর হচ্ছে ক্লোরোনেসিস সিনেনসিস, ওপিস্থিওসিস ভিরিনি, এগুলো হচ্ছে অনকোজেনিক প্যারাসাইট। তাহলে এই অর্গানিজমের নামগুলো একদম ভালো করে পড়বেন, কোনটা কি ক্যান্সার তৈরি করে ভালো করে পড়বেন। অর্গানিজম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কোশ্চেন আসে অনকোজেনিক ভাইরাস, ব্যাকটেরিয়া এবং হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাস একটাই অ্যাসপারজিলাস, হেপাটোসেলুলার, এটা আলফা টক্সিনটা হেপাটোসেলুলার কাজ করে। আর অনকোজেনিক প্যারাসাইটিস হচ্ছে তিনটা, একটা হচ্ছে সিস্টোসোমা হেমাটোমিয়াম, কোরেনসিস, সিনেনসিস, তারপর হচ্ছে ওপিস্থোকোরসিস ভিরিনি। মোস্ট কমন প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম হচ্ছে মোস্ট কমন হচ্ছে কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোমটা হচ্ছে মোস্ট কমন। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম দিয়ে হচ্ছে এমএসএ প্রায় কোশ্চেন আসে। সো এফসিপিএস ও এমসিকিউ আসার জন্য ইম্পর্টেন্ট, বা এসবিও আসতে পারে এখানে। তো এর মধ্যে সবচেয়ে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম কোনটা কমন? এটা হচ্ছে নিউপ্লাস্টিক সিনড্রোম। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমটা কি? এটা হচ্ছে কিছু সাইন এবং সিনড্রোম, সিমটম, ক্যান্সার জন কোন একটা অর্গানের ক্যান্সার, স্পেসিফিক একটা অর্গানের ক্যান্সার কিছু সাইন এবং সিমটম তৈরি করে যেটা ওই অর্গানের সাথে রিলেটেড না, ঠিক আছে। যেমন লাং ক্যান্সার, লাং ক্যান্সার কি করে? কুশিং সিনড্রোম তৈরি করে। তারপর হচ্ছে সিআর তৈরি করতে পারে, ঠিক আছে। তো সিআর ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন, লাংয়ের সাথে তো এডিএইচ এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এডিএস ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি সিক্রেশন হইতে পারে ওই ক্যান্সারে। তাহলে হচ্ছে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমটা কি? কিছু সাইন এবং সিমটম যেটা ওই অর্গানের ক্যান্সারের সাথে রিলেটেড না, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। তো এর ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বেন, আর কোন ক্যান্সারে
কোন সিনড্রোমটা তৈরি হয়, এটা একটু ইম্পর্টেন্ট। আর মোস্ট কমন প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম হচ্ছে কি কুশিং সিনড্রোম। আচ্ছা, 10% ক্যান্সারের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, ইট মে বি আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন হইতে পারে। তারপর হচ্ছে অনেক সময় এই মানে ক্যান্সারের কারণে পেশেন্টরা মারা যায় না, কিন্তু হচ্ছে প্যারানিউপ্লাস্টিক সাইন এবং সিমটম মানে সিনড্রোমের জন্য মারা যেতে পারে। যেমন কারো অনেক মানে সিয়াদ তৈরি হইলো, বা হচ্ছে কারো কুশিং সিনড্রোম তৈরি হইলো, যেটা ওই পেশেন্টটাকে কি করতে পারে, ওই পেশেন্টের যেটা ওই পেশেন্টের জন্য কি হইতে পারে, লিথাল হইতে পারে। তারপরে দে মে মিমিক মেটাস্টেটিক ডিজিজ, দেয়ারফর কনফাউন্ড ট্রিটমেন্ট। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ভালো করে পড়বেন। তাহলে কুশিং সিনড্রোম কিসে কিসে কোন কোন ক্যান্সারে পাওয়া যায়, স্মল সেল কার্সিনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, আর হচ্ছে নিউরাল টিউমার পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে সিয়াদ পাওয়া যায় হচ্ছে স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, আর ইন্টারক্রেনিয়াল নিউপ্লাজম, আর হাইপার ক্যালসিমিয়া, এটা এমএসএ আসছিল। তাহলে এই তিনটা তিনটা নিউপ্লাস্টিক সিনড্রোম পড়বেন, জাস্ট এই তিনটা পড়বেন, প্রথম তিনটা পড়লে হবে। স্কোয়াস সেল কার্সিনোমা অফ লাং, তারপর হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া এবং লিম্ফোমা, এগুলোতে হাইপার ক্যালসিমিয়া পাওয়া যায়। ইনসেল সাইকেল রেডিও সেন্সিটিভ ফেজ হচ্ছে এম ফেজ, এম ফেজটাকে রেডিও সেন্সিটিভ ফেজ হিসেবে ধরা হয়। বাট কিছু কিছু কেমোথেরাপি, আচ্ছা, রেডিও সেন্সিটিভ ফেজ হচ্ছে এম ফেজ, এটা মনে রাখবেন, রেডিও সেন্সিটিভ ফেজ হচ্ছে এম ফেজ। এফএনইসি ইজ ইন্ডিকেটেড, তো এফএনইসি ইজ ইন্ডিকেটেড ফর প্যারোটিড টু, এটা হচ্ছে আনসার। আমরা প্যারোটিডে কি করি, এফএনইসি করি। প্যারোটিডে হচ্ছে আমরা বায়োপসি করি না, কারণ হচ্ছে ডিরেক্ট সিডিং হইতে পারে, ইয়ার ক্যান্সার সেলগুলার সিডিং হইতে পারে, কারণ ক্যাপসুলটা তখন হচ্ছে ডিসরাপশন হয়ে যেতে পারে। আমরা জানি প্যারোটিডে কি থাকে, ক্যাপসুল থাকে, ক্যাপসুলের ভিতরে হচ্ছে টিউমারটা থাকে। তাহলে যদি আমরা এক্সিশনাল বায়োপসি বা ইনসিশনাল বায়োপসি নিই বা কোর বায়োপসি নিই, তখন হচ্ছে ওই ক্যাপসুলটা ডিসরাপশন হতে পারে, তখন হচ্ছে টিউমার সেলগুলো সারাউন্ডিং স্ট্রাকচারে ডিরেক্টলি সিড হতে পারে। এই কারণে আমরা ওই ধরনের বায়োপসি নিই না, এখানে এফএনইসি করা হয়, এফএনইসি করা হয় প্যারোটিডে। আর ফলিকুলার কার্সিনোমা, ফলিকুলার এডিনোমাতে হচ্ছে এফএনইসি করা হয় না, এটা ফলিকুলার এডিনোমা কার্সিনোমা ডিফারেন্সিয়েট করতে পারে না বা ডায়াগনোসিস করতে পারে না। অ্যাডেনাল কার্সিনোমাতে করে না, সার্ভাইকাল কার্সিনোমাতে হচ্ছে হিস্টোপ্যাথোলজি করবে না, এটা ইপিথেলিয়াল, ইপিথেলিয়াল কার্সিনোমা, তাহলে এখানে তো হিস্টোপ্যাথোলজি করতে হবে। অ্যাডেনাল কার্সিনোমাতে কোর বায়োপসি করা হয়, নট এফএনএসি। এফএনএসির ইন্ডিকেশন খুবই ইম্পর্টেন্ট, ব্রেস্টে থাইরয়েড, লিম্ফ নোড। আমরা ওরাল ক্যাভিটিতে দেখেন আমাদের ওরো ফেশিয়াল রিজিয়নে এখানে কি আছে, লিম্ফ নোডে করা হয়, তারপর হচ্ছে থাইরয়েডে, প্যারোটিডে করা হয়, থাইরয়েডে করা হয়, এছাড়া ব্রেস্টেও করা হয়, প্রোস্টেটে করা হয়, সাবকিউটেনিয়াস নোডিউলে করা হয়। এছাড়া ইমেজ গাইডেড এফএনএসি করা হয় কোথায় কোথায়, পেলভিক লিম্ফ নোড, তারপর হচ্ছে প্যানক্রিয়াসে করা হয়, প্যারায়োটিক লিম্ফ নোড, সল ইন লিভার, সিস্টেম অকুপাইড লিশন ইন লিভার। তাহলে এগুলো তো হচ্ছে আমাদের ইমেজ গাইডেড এফএনএসি করা হয়, এটা এমএসএ আসছিল, ইম্পর্টেন্ট, এফসিবিএস এর জন্য ইম্পর্টেন্ট। হুইচ ওয়ান ইজ বিনাইন কন্ডিশন, তাহলে কোন কন্ডিশনটা বিনাইন, এটা হচ্ছে লিওমায়ামা। লিওমায়ামা হচ্ছে বিনাইন টিউমার অফ দা স্মুথ মাসেল, আর র্যাপডোমায়োমা হচ্ছে স্কেলেটাল মাসেলের বিনাইন টিউমার। আর এটা মেলিগনেন্ট টিউমার হচ্ছে লিওমায়োসার্কোমা, আর স্কেলেটাল মাসেলের মেলিগনেন্ট টিউমার হচ্ছে কি, র্যাপডোমায়োসার্কোমা। লিওমায়োমা, র্যাপডোমায়োমা, এগুলো হচ্ছে বিনাইন টিউমার অফ দ্য মাসেল, একটা স্মুথ মাসেল আর একটা হচ্ছে স্কেলেটাল মাসেলের। আর সেমিনোমা, মেলানোমা, হ্যাপাটোমা, উইন্সলেট, এগুলো হচ্ছে সব মেলিগনেন্ট কন্ডিশন, মেলিগনেন্ট টিউমার। এই যে নেমোনিক্স, হার্ড বিনাইন বাট মেলিগনেন্ট, আপনাদের শীটে আছে, একটু ভালো করে দাগ দিয়ে পড়বেন, এখান থেকে প্রায় কোশ্চেন আসে। মেসোথেলিওমা, কর্ডোমা, সাইনোভিওমা, মেলানোমা, হ্যাপাটোমা, লিম্পোমা, গ্লিওমা, সেমিনোমা, ডিসজার্মিনোমা। তাহলে এগুলো হচ্ছে কি মেলিগনেন্ট টিউমার। এফসিপিএস এ প্রায় এখান থেকে কোশ্চেন আসে। হুইচ ইজ নট ট্রু ফর স্টেজিং অফ দ্য টিউমার, তো আমরা জানি টিউমার স্টেজিং, তারপর হচ্ছে যাক, টিউমার স্টেজিং হুইচ ইজ নট ট্রু ফর দ্য টিউমার স্টেজিং। তো টিউমার স্টেজিং জিনিসটা কি, আমরা জানি হচ্ছে টিউমার স্টেজিং আমরা তিনটা জিনিসের উপর বেসিস করে করি, টিউমারটা সাইজ, তারপর হচ্ছে লিম্ফ ইনভলভ করছে কিনা, আর হচ্ছে ডিস্টেন্স কোনো মেটাস্টেসিস আছে কিনা, বনি বা লিম্ফেটিক মেটাস্টেসিস, যে কোনো ধরনের মেটাস্টেসিস আছে কিনা, তিনটা জিনিসের উপর আমরা টিউমারটা স্টেজ করি, স্টেজ 1 2 3 4
স্টেজ করি। এটা কারা করে? আমরা ক্লিনিশিয়ানরাই করি। টিউমারটা সাইজ আমরা তারপর হচ্ছে আমরা লিম্ফ নোড গুলো এক্সামিনেশন করি, তারপর হচ্ছে ডিসটেন্ট কোনো মেটাস্টেজ এটার জন্য ইভ্যালুয়েশন করি, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি। যখন পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট গুলো আসে তখন হচ্ছে আমরা সবগুলো রিপোর্ট নিয়ে তখন আমরা ক্লিনিশিয়ানরা এটার স্টেজ করি, এটা স্টেজ 1-এ নাকি 2-তে না 3-তে না 4-এ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর উপর আমরা বেসিস করে কি করি, টিউমার স্টেজিং করি। এটাকে বলা হয় TNM স্টেজিং। আমরা মেইনলি মানে বেশি ইউজ করি টিএনএম। আরো অনেক ধরনের স্টেজিং আছে, টিএনএমটা আমরা বেশি ইউজ করি। ওরোফেশিয়াল রিজিয়ন আমরা টিএনএমটাই করি। তারপর হচ্ছে দেখেন গ্রেটার ক্লিনিক্যাল ভ্যালু দেন গ্রেডিং, ট্রু। তো গ্রেডিং এ আমরা শুধু সেল দেখি, সেলের ক্যারেক্টারিস্টিক্স দেখি, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশনটা দেখি, মানে হচ্ছে এটা নর্মাল সেলের সাথে কতটুকু মিল বা অমিল, বা সেলুলার চেঞ্জ কি কি আছে, এটা গ্রেডিং এ আমরা ওই জিনিসটাকে দেখি। বাট আমরা টিস্যু চেঞ্জটা দেখি না, এটার লিম্ফ মেটাস্টেসিস হয়েছে কিনা গ্রেডিং এ দেখা যায় না। ঠিক আছে, লিম্ফ ইনভলভ করছে কিনা বা ডিস্টেন্স মেটাস্টেসিস হয়েছে কিনা আমরা গ্রেডিং এর ওই জিনিসটা ইভ্যালুয়েট করতে পারি না। তাহলে স্টেজিং এর ক্লিনিক্যাল ভ্যালুটা বেশি, ট্রু। তারপর হচ্ছে ক্লিনিশিয়ান ডু দ্য স্টেজিং, ট্রু। ক্লিনিশিয়ান বিভিন্ন সে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবে, নিজে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবে, তারপর ইনভেস্টিগেশন করবে। ওই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর, যেমন সিটি স্ক্যান করলো, সিটি স্ক্যানে এটা সাইজটা দেখবে, আশেপাশে লিম্ফ নোডে ছড়াইছে কিনা ওটা দেখবে। তারপর হচ্ছে অর্গানের স্পেসিফিসিটি, যেমন ওরাল ফেশিয়াল ক্যান্সার ক্ষেত্রে আমরা একটা লাং এক্সরে করতে পারি, দেখবো লাংসে মেটাস্টেসিস হয়েছে কিনা। তাহলে এই যে রিপোর্ট গুলোর সমন্বয়ে ক্লিনিশিয়ান কি করবে, স্টেজিংটা করবে। সেম ফর অল অর্গান, ফলস। এটা অল অর্গানের সব অর্গানের জন্য সেম না। গ্রেডিংটা হচ্ছে সব অর্গানের জন্য সেম। ঠিক আছে, কারণ সেল, আমরা সেলটা দেখতেছি, সব ক্যান্সারের সেল সেম ধরনের চেঞ্জই হয়, সব ক্যান্সারে সেলুলার চেঞ্জ এটা সেমই হয়। তাহলে গ্রেডিংটা হচ্ছে সেম, বাট স্টেজিংটা সেম না। ঠিক আছে, যেমন হচ্ছে ওর ফেশিয়াল রিজিয়নের স্টেজিং আর অ্যাবডোমিনাল টিউমারের স্টেজিং সেম হবে না। ঠিক আছে, ওখানে যেমন ওরফেশিয়াল রিজিয়নের ক্ষেত্রে আমরা কি করি, মানে ধরেন হচ্ছে 2 সেন্টিমিটার বা এর নিচে হলে আমরা স্টেজ 1 ধরি, কিন্তু অন্য অন্য অর্গানের ক্ষেত্রে এটা বেশি হইতে পারে, ভেরি করতে পারে। তারপর বেসড অন নোডাল ইনভলভমেন্ট, বেসড অন মেটাস্টেসিস, দুটোই হচ্ছে ট্রু স্টেটমেন্ট। তাহলে সেম ফর অল অর্গান, এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যাপসুলেটেড বাট বিনাইন টিউমার? এটা হচ্ছে এডিনোমা। ফাইব্রোমা লাইপোমা আমরা জানি এগুলো ক্যাপসুল থাকে, বিনাইন টিউমার গুলোতে। বিনাইন টিউমার, রhabdomyoma এটাও একটা বিনাইন টিউমার, ক্যাপসুল থাকে। মেচিউর টেরাটোমা এটা হচ্ছে একটা মেলিগন্যান্ট, এটাও, এটা তো ক্যাপসুল থাকে। ঠিক আছে, বিনাইন টিউমার, মেচিউর টেরাটোমা বিনাইন বাট ক্যাপসুল থাকে, কিন্তু এডিনোমাতে কোনো ক্যাপসুল থাকে না। নন ক্যাপসুলেটেড টিউমার কি কি আছে? এডিনোমা, পেপিলোমা, হেমানজিওমা। এগুলো একটু নামগুলো একটু ইয়াতে শিটে ইয়া করে। নন ক্যাপসুলেটেড এডিনোমা, পেপিলোমা, হেমানজিওমা, লিওমায়োমা অফ ইউটেরাস, লিওমায়োমা অফ ইউটেরাস, এগুলোর কোনো কি থাকে না, ক্যাপসুল থাকে না, নন ক্যাপসুলেটেড। স্পন্টেনিয়াস রিগ্রেশন অফ দ্য ক্যান্সার occurs in, তো স্পন্টেনিয়াস রিগ্রেশন অফ নিউরোব্লাস্টোমা, অর্থাৎ কোনো ট্রিটমেন্ট ছাড়াই হচ্ছে এটা রিগ্রেশন হইতে পারে, এটা হচ্ছে নিউরোব্লাস্টোমা। তো আপনাদের শীটে আছে স্পন্টেনিয়াস রিগ্রেশন অফ দ্য ক্যান্সার কমনলি occurs in ব্রেস্ট ক্যান্সার হয়, মেলানোমাতে হয়, নিউরোব্লাস্টোমাতে হয়, লিম্ফোমাতে হয়। তাহলে চারটা ক্যান্সারের নাম একটু ভালো করে পড়বেন, ব্রেস্ট, মেলানোমা, নিউরোব্লাস্টোমা, লিম্ফোমা। রিগার্ডিং স্প্রেড অফ দ্য টিউমার, মোস্ট কমন সাইট অফ দ্য সিডিং অফ বডি ক্যাভিটি উইথ ক্যান্সার সেল ইজ, তাহলে মোস্ট কমন সাইট অফ দ্য ডিরেক্ট সিডিং এর মোস্ট কমন সাইট হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি। পেরিটোনিয়াল ক্যাভিটি, আমরা জানি টিউমার 3 ধরনের রুটে ছড়ায়, একটা হচ্ছে লিম্ফেটিক রুট, কার্সিনোমা গুলো ছড়ায়। তারপর হচ্ছে হ্যামাটোজেনাস মেটাস্টেসিস বা ব্লাডের মাধ্যমে ছড়ায়, যেটা হচ্ছে সার্কোমা গুলো ছড়ায়। আর হচ্ছে ডিরেক্ট সিডিং, বডি ক্যাভিটিতে ডিরেক্ট সিডিং হতে পারে, যেমন অ্যাবডোমিনাল যে টিউমার গুলো আছে, অ্যাবডোমিনাল টিউবগুলো পেরিটোনিয়াল ক্যাভিটিতে ডিরেক্ট সিডিং হতে পারে। মোস্ট কমন হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি ডিরেক্ট সিডিং এর। A 60 years old male is suffering from gastric carcinoma for last 15 years. As a doctor, if you want to do an assessment of this carcinoma's grade of malignancy or aggressiveness, it is called. তাহলে হচ্ছে আমরা এখানে কি অ্যাসেসমেন্ট করছি? কার্সিনোমাস গ্রেড, ডিগ্রি অফ কার্সিনোমাস
অ্যাসেসমেন্ট করছি কার্সিনোমাস ডিগ্রি অফ মেলিগনেন্সি ডিগ্রি অফ মেলিগনেন্সি অর অ্যাগ্রেসিভনেস অর ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন দেখা হয় টিউমার গ্রেডিং এ। আনসার বি, টিউমার গ্রেডিং এ হবে এটা। তাহলে টিউমার গ্রেডিং এখানে আমরা ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন বা ডিগ্রি অফ মেলিগনেন্সি আর ডিগ্রি অফ অ্যাগ্রেসিভনেসটা দেখবো, আর এখানে আমরা সেলুলার স্ট্রাকচারটা দেখবো। ঠিক আছে, সেলুলার চেঞ্জটা দেখবো। সেলুলার চেঞ্জে আমরা কি দেখি? নিউক্লিয়ার সাইজ, প্লিওমরফিজম, মাইটোটিক অ্যাক্টিভিটি, এগুলো দেখি। ঠিক আছে, এগুলো দেখি। এখানে কোনো টিস্যু এক্সামিনেশন করা হয় না, জাস্ট সেল এক্সামিনেশন করা হয়। মেটাস্টেসিস বা নোডাল ইনভলভমেন্ট এগুলা বা সাইজ, টিউমারের সাইজটা এখানে আমরা দেখবো না। তো গ্রেডিং এর চারটা গ্রেডিং আছে। একটা গ্রেড 1 75% সেল ডিফারেন্সিয়েটেড, মানে হচ্ছে 75% সেল হচ্ছে কি, 75% সেল হচ্ছে নর্মাল সেলের সাথে মতো, মানে নর্মাল সেলের সাথে মিল আছে। তাহলে ডিফারেন্সিয়েশন যত বেশি তত ভালো, মানে নর্মাল সেলের সাথে মিল আছে। আর গ্রেড 2 হচ্ছে 75% ডিফারেন্সিয়েটেড, মানে লেস 50 to 75%, অর্থাৎ 50 to 75% সেল নর্মাল সেলের সাথে মিল। আর গ্রেড 25 to 50, গ্রেড 4 হচ্ছে লেস দেন 25। এইভাবে বলা যাইতে পারে গ্রেড 1 হচ্ছে লেস দেন 25% সেল হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, 25% সেল হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। গ্রেড 2 ক্ষেত্রে হচ্ছে লেস দেন 50 to 25% আনডিফারেন্সিয়েটেড। তাই না, 50 to 25% হচ্ছে আনডিফারেন্সিয়েটেড হইতে পারে। আর এখানে হচ্ছে 75 to 50% হচ্ছে কি আনডিফারেন্সিয়েটেড গ্রেড 3 তে। আর গ্রেড 4 হচ্ছে মোর দেন 75% হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। তাহলে বুঝছেন, ডিফারেন্সিয়েটেড হচ্ছে ভালো, যত বেশি ডিফারেন্সিয়েটেড তত কম গ্রেড, যত বেশি ডিফারেন্সিয়েটেড তত তত কম গ্রেড, আর যত বেশি আনডিফারেন্সিয়েটেড তত বেশি গ্রেড। তাহলে গ্রেড 4 হচ্ছে আনডিফারেন্সিয়েটেড সেল বেশি থাকবে, ডিফারেন্সিয়েটেড সেল কম থাকবে। গ্রেড 1 হচ্ছে ডিফারেন্সিয়েটেড সেল বেশি থাকবে, আনডিফারেন্সিয়েটেড সেল বেশি থাকবে। তো এটা প্রেডিক্ট দ্য ক্লিনিক্যাল অ্যাগ্রেসিভনেস, এই ইনফরমেশন গুলো একটু মনে রাখবেন। ক্লিনিক্যাল অ্যাগ্রেসিভনেস প্রেডিক্ট করে। সেম ফর টিউমার অফ অল অর্গান, যেহেতু আমরা সেল দেখতেছি সব টিউমারের সেলই সেম, তাহলে অল অর্গানে সেম সেম হবে। ডু নট কোরিলেট উইথ মেটাস্টেটিক পটেনশিয়াল। ঠিক আছে, তো মেটাস্টেটিক পটেনশিয়ালের সাথে এটা কোরিলেট করে না। এখানে আমরা মেটাস্টেসিসের কোনো কিছুই দেখতে পারবো না, শুধু সেলুলার চেঞ্জটা দেখবো। ঠিক আছে, হুইচ প্রোভাইড অ্যান্টি ইফেক্ট অ্যান্টি টিউমার ইফেক্টর মেকানিজম। তো হচ্ছে আমাদের বডিতে কিছু সেল, ইমিউন সিস্টেমের কিছু সেল আছে যেগুলো হচ্ছে টিউমার সেলকে ডিস্ট্রাকশন করে। এটাকে বলা হয় ইমিউন সার্ভেলেন্স সেল অফ দ্য টিউমার বা সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স ফর টিউমার। তাহলে কি কি সেল আছে? টি টি সেল আছে, তারপর হচ্ছে ম্যাক্রোফেজ, আর হচ্ছে টিস্যু নেক্রো এনকে সেল আছে, ন্যাচারাল কিলার সেল। তাহলে আনসার হচ্ছে ম্যাক্রোফেজ হবে, এখানে আনসার হবে কি হবে? ম্যাক্রোফেজ হবে। টিউমার ইফেক্টর সেল তিন ধরনের সেল আছে, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, আর হচ্ছে টি লিম্ফোসাইট। তিন ধরনের সেল হচ্ছে আমাদের কি টিউমার সেলকে ডিস্ট্রাকশন করতে পারে। তাহলে আনসার ম্যাক্রোফেজ হবে। আর এখানে দেখেন সেলুলার ইমিউনিটি এগেনস্ট টিউমার, অথবা হচ্ছে টিউমার সার্ভেলেন্স সেল। কি কি আছে? সাইটোটক্সিক টি সেল, ন্যাচারাল কিলার সেল, আর হচ্ছে ম্যাক্রোফেজ। এভাবেও আসতে পারে। যখন এই সেলগুলো